ফেসবুক একটু জানো তো সব ওকে আছে কিনা। ফেসবুক ওয়েব দুই জায়গায় জানো সব ওকে আছে কিনা। হ্যাঁ সবকিছু ওকে আছে একটু জানো তো। নিগার হাসিন অল ওকে, আমরা শুরু করে দিই। তো আমরা অলমোস্ট আজকে 19টা ক্লাস, আমাদের টপিকও প্রায় শেষের দিকে বলতে পারো। তো আমরা হচ্ছে খুঁটিনাটি যেসব বিষয় আছে যেগুলো আমাদের ছোটখাটো অনেকগুলো বিষয় আছে, ছোটখাটো বললে এখন মেইন কয়েকটা বিষয় আছে, যেমন ধরো আজকে একটা টপিক পড়াবো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এগুলো করব। সাথে হচ্ছে কি সিকিউ পড়বো দুইটা, আজকে দুইটা কুমিল্লা বোর্ডে সিকিউ পড়বো, আর সাথে আমরা একটা রুল পড়বো, সাথে বইয়ের সাথে রিলেট করে দিব। কেন? এর কারণ হচ্ছে অনেকে আছে তোমাদের মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে বা বইটা পড়লে তোমাদের একটু ভালো লাগে, সেই জন্য আমি বই ধরে ধরে এই বিষয়গুলো দেখাবো, কারণ একদম থিওরিটিক্যাল পার্ট, একদম থিওরিটিক্যাল পার্ট এখানে, মানে কোনো ম্যাথ নেই, কিছু নেই। কয়েকটা জায়গায় ম্যাথ আছে যেগুলো তোমাদের সিলেবাস আবার দেয়নি, নাই, ধরে নাও কোনো ম্যাথ নেই। তো এখানে আমি একটু বলে রাখি, আইনিক যোগ আর সমযোজী যোগ নিয়ে মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছে, এই আইডিয়া দিয়ে তুমি বুয়েটে চলে যেতে পারবা, মেডিকেলেও চলে যেতে পারবা, ডিইউতে চলে যেতে পারবা, আয়নিক আর কোভ্যালেন্ট। শুধু যেটা আইডিয়া না, এটা হচ্ছে কোভ্যালেন্টের বাংলা হচ্ছে সমযোজী, মানে সমযোজীর ইংলিশ হচ্ছে কি এইটা, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। কোভ্যালেন্ট কোভ্যালেন্ট করতে থাকবে, তুমি নেটেও কিছু যখন কখনো পড়তে যাবা কোভ্যালেন্ট করতে থাকবে। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী, আর আয়নিক দেখে বোঝা যায় এটা হচ্ছে কি আয়নিক, আয়নিক। তো আসলে আমাদের বলা হয় কি পিওর আয়নিক যৌগ বলতে কোনো যৌগ নেই, পিওর সমযোজী যৌগ বলতে ইন জেনারেল বলা হয়, পিওর সমযোজী যৌগ বলতে কি হয় না বলতো, কোনো সমযোজী যৌগ নেই, মানে 100% আয়নিক বলতে কোনো যৌগ নেই, 100% সমযোজী বলতে যৌগ নেই, দুইটার গঠন প্রকৃতি হচ্ছে ভিন্ন। আমি একটু দেখি সব ওকে আছে, ওয়েব একটু আমাকে জানাও তো সব ওকে আছে কিনা, তাহলে আমরা ওয়েব শামসুজ্জোহা হামিম একটু জানাও তো ওকে আছে কিনা। ওকে আছে, ওকে। তোমাদের মিউট করে দিচ্ছি, কোনো দরকার হলে আমি আনমিউট করব। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করে আয়নিক যৌগটা হচ্ছে কি, আয়নিক যৌগ হচ্ছে এই যে দেখো, আয়নিক যৌগে তোমার আয়ন থাকে, আর ধরো এটা একটা ক্যাটায়ন, এটা এখানে একটা কি আছে অ্যানায়ন আছে, ঠিক আছে, অ্যানায়ন আছে, ধরো দুইটার দুই সাইজ দিলাম, এটা ধরো ক্যাটায়ন, এটারে আছে অ্যানায়ন, দুইটা আয়ন থাকে। তো দুইজনের মধ্যে আয়নিক যৌগ হচ্ছে। সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা কি, সমযোজী যৌগের মধ্যে এরকম থাকবে না, এগুলো কি হয়ে যায় বলতো, এটাতে ইলেকট্রন ক্লাউড আছে, গোল্লাগুলা কি ইলেকট্রন ক্লাউড ছাড়া আর কিছুই না, তাহলে এই গোল্লাগুলা কি হয় ডিফিউজ হয়, ঠিক আছে, এই ইলেকট্রন ক্লাউডটাকে এমন করে কি করে দেয় বলতো, শেয়ার করে দেয়, বিস্তৃত করে, দুইজনের মধ্যে শেয়ারে থাকে, ঠিক আছে, দুইটার প্রকৃতি হচ্ছে ভিন্ন, যেমন এটার গলনাঙ্ক স্থূনাঙ্ক বেশি হয়, এটার গলনাঙ্ক স্থূনাঙ্ক কম হয়, এরকম আমরা কিছু বৈশিষ্ট্য জানি। তো এখানের মধ্যে কি থাকে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে প্লাস মাইনাসের মধ্যে, এগুলো হচ্ছে একদম ছোট বিষয়। এখন আমি একটু বলি পিওর আয়নিক যৌগ বলতে কোনো যৌগ নেই, আমাদের একদম নর্মাল একটা কেমিস্ট্রির ভাষায় একটা কথা আছে, এটা হচ্ছে কি বলতো, পিওর আয়নিক যৌগ বলতে কোনো যৌগ নেই, পিওর সমযোজী যৌগ বলতে কোনো যৌগ নেই, 100% আয়নিক যৌগ নেই। আবার কি বলছি, 100% সমযোজী বলতে কোনো যৌগ নেই, কোনো যৌগ নেই। এর মানে তোমরা বুঝতে পারছো, এর মানে এদের ইলেকট্রন ম্যাগ এভাবে অক্ষত থেকে যে যৌগ হবে এটা সম্ভব না, এরা সবসময় কিছু না কিছু হলেও এটাকে বিকৃত করে দেয়, এগুলো এমনি হাবি যাবে, এগুলো শুধু শুধু মনে হচ্ছে নাটক করে পড়াচ্ছে, এগুলো হচ্ছে দুপদাপ করে পড়ালে এখনই শেষ হয়ে যাবে, 5 মিনিটে শেষ হয়ে যাবে। আর এখানে বলতো সমযোজী বলতে বললাম হচ্ছে পিওর এভাবে যে ইউনিফর্মলি ডিফিউজ হবে এরকম নাই, এরা করে কি এটা টেনে বিকৃত করে দেয়, কেউ একজনের লোভ বেশি হয় ও কি করে বলতো, এটাকে টেনে এটাকে সমযোজী যৌগের কি হয়ে যায় বলতো, আয়নিক বৈশিষ্ট্য নিয়ে আসে, মানে বুঝছো, এটা তো আমি একদম খুব ইউনিফর্মলি আঁকছি, ইলেকট্রন ক্লাউডটা মনে হচ্ছে দুইজনে শেয়ার করছে এইভাবে, বাট বাস্তবে হয় কি, ধরো কেউ একজন এটাকে এমন করে টান দিল, ঠিক আছে, এমন করে টান দিয়ে এটাকে কি করে দিল, ইলেকট্রন ডেন্সিটি একদিকে বেশি নিয়ে গেল, আরেকদিকে ইলেকট্রন ডেন্সিটি কমাই ফেললো, এর মানে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য এসে যায়, সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য এসে যায়। আমরা কিছু ক্ষেত্রে ধরে নিই হচ্ছে যৌগের মধ্যে কি আছে 100% আয়নিক, মানে ওরা আয়নিক বৈশিষ্ট্য এতই প্রবল আমরা ধরে নিই, এমন না যে এটা 100% আয়নিক, ব্যাপারটা তা না, আমরা ধরে নিই এটা কি হয়ে যায়, মানে এই দুইটা বন্ধনে তাহলে কি আছে বলতো, ঝামেলা আছে, এই প্লাস মাইনাসের ইলেকট্রনকে টেনে এমন করে কি করে ফেলে, বিস্তৃত করে ফেলে, সমযোজী বৈশিষ্ট্য এসে যায়। তো আয়নিক যৌগে যেটা সমযোজী বৈশিষ্ট্য আসে এটাকে আমরা প্রেডিক্ট করতে পারি। আয়নিক যৌগে কিন্তু আমি মেন কথাটা একটু শুনো, ফাজানের কাজ কোন জায়গায়, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য আসে,
মানে আসতে থাকে। আবার সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আসতে থাকে। তো অনেকে এই জিনিসটা বুঝো না, ফাজানের নীতি কোনটা ব্যাখ্যা করে? ফাজানের নীতি ব্যাখ্যা করে না, মানে প্রেডিক্ট করে। ফাজান কিন্তু এটা একটা প্রেডিকশন। তোমরা অনেকে করো কি ফাজানের নীতি, আমি এটা একটু শুরুতে বলে রাখি, কারণ ফাজানের নীতি নিয়ে 24 ব্যাচ যারা আছো তোমরা মোটামুটি অনেক জায়গায় অনেক কিছু পড়ছো। ফাজানের মেইন কথা যেটা, ফাজান দিয়ে তোমরা অনেক কিছু এক্সপ্লেনেশন করতে যাও, যেমন গলনাঙ্ক আমরা এক্সপ্লেন করে ফেলি, গলনাঙ্কের ক্রম, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। গলনাঙ্কের মধ্যে আরো ফ্যাক্টর আছে। তো ফাজান দিয়ে প্রেডিকশন করা যায়, ফাজান দিয়ে কখনো এক্সাক্ট উত্তর বলা যায় না, সেই জন্য অনেক ডেভিয়েশন আসবে যেগুলো আসলে ফাজান দিয়ে এক্সপ্লেন করা যায় না। দ্রাব্যতার ক্রম ফাজান দিয়ে হচ্ছে প্রেডিক্ট করা যায়, কিছু ক্ষেত্রে দ্রাব্যতা মিলে, কারণ দ্রাব্যতা এতগুলো ফ্যাক্টর আছে। শুধু ফাজান যেটা করছে এটা দিয়ে হচ্ছে কিছু জায়গায় প্রেডিকশন মিলে যায়, মানে বিষয় বুঝতে পারছো? তো নিঃসন্দেহে দ্রাব্যতার ক্রম এক্সপ্লেন করতে গেলে ফাজান দিয়ে যদি করো এটা হবে না, এটা নিঃসন্দেহে বুঝতেই পারছো। গলনাঙ্কের ক্রম আমাদের বইয়ে যতগুলো আছে সবগুলো মিলে যায়, বাট এটা এমন না যে আসলে গলনাঙ্ক হচ্ছে ওই একটা ফ্যাক্টরের উপরেই ডিপেন্ড করে, মানে ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা একটু বেশি হয়ে গেছে, আগে একটু ক্লিক হও। তো আয়নিক যৌগে যে সমযোজী বৈশিষ্ট্যটা আসে এটাকে প্রেডিকশনটা করা যায় কোন রুল দিয়ে? এটা প্রেডিকশন করার জন্য হচ্ছে ফাজান, এটা কিন্তু এক্সাক্ট না, আমি বারবার বলছি, এটা হচ্ছে কি ফাজান রুল। ফাজান রুল কি করে বলো তো? আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, এটা অনেকে ভুল করে ফেলে, অনেকে বলা হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, না, এটা হচ্ছে কি টানাটানি ক্যাটায়ন এবং অ্যানায়নের কি একজন আরেকজনকে ইলেকট্রন ম্যাকে বিকৃত করে এটার উপর। তো এটা আস, এই শব্দটা মনে রাখবা, ফাজান আসক বা আস, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য নির্ধারণ হয় কি দিয়ে? ফাজান রুল। অনেকে বলে দেয় সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য নির্ধারণ হয় ফাজান রুল দিয়ে। একদম ভালো ভালো মানুষজন, ভালো ভালো স্টুডেন্টরা তোমরা কি করে ফেলো, এই জিনিসটা ভুল করে ফেলো, ঠিক আছে? অনেকে বলে ফেলে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য ফাজান রুল দিয়ে, না, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যটা নির্ধারণ হয় তোমার কি বলতো? ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য দিয়ে তুমি বলতে পারো, ঠিক আছে? যেটাকে পোলারন বলে, মানে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটা তুমি কি করতে পারো বলতো? তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থেকে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থেকে আইডিয়া করবে যে না আমার সমযোজী যৌগটা তাহলে কি হয়ে যাচ্ছে? একটু বেশি আয়নিক হয়ে যাচ্ছে বা একটু কম আয়নিক হয়ে যাচ্ছে, তো পার্থক্য থেকে বুঝতে পারো। এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, এগুলো হচ্ছে জাস্ট শুরুর আগে, একটা টপিক শুরুর আগে 2-4 মিনিট কথা বলা লাগে না, ওই কথাটা আমি বলছি, আশা করি বুঝতে পারছো। তো এখানে বেশি টাইম দেবে না, তো তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থেকে আইডিয়া করবে বা প্রেডিক্ট করবে। যেমন আমি যদি এখানের উদাহরণটা দিই, এখানে উদাহরণটা একদম তোমাদের সামনে এখনই দিয়ে দিতে পারি, আর ফাজান রুল দিয়ে একটু বড় করে পড়াবো যেহেতু আমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে। HF আর HCl, তোমাকে যদি জিজ্ঞেস করি এই দুইটার মধ্যে কোনটা বেশি আয়নিক, ঠিক আছে, কোনটা বেশি আয়নিক, তাহলে তুমি এটা প্রথমে বলবা এই দুইটাই যৌগই গঠনগত দিক থেকে সমযোজী। হাইড্রোজেন এবং ফ্লুরিনের ইলেকট্রনগুলো কি হয়েছিল বলতো? ওরা দুইজন সমভাবে শেয়ার করে বন্ধন গঠন করছে, সমভাবে শেয়ার করে বন্ধন গঠন করছে। বাট এখানে যে ইলেকট্রন ক্লাউডটা আছে, ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 4, এর হচ্ছে 2.1, 1.9, যেটাকে আমরা ধরে নিই হচ্ছে অনেক বেশি আয়নিক, অনেক বেশি কি আয়নিক, ঠিক আছে, অনেক বেশি আয়নিক। তো এইটা গঠনগত দিক থেকে সমযোজী হলো, এটা কি হয়ে যাবে বলতো? এদের ডিফারেন্স 1.9, 1.9 মানে একদম বর্ডার লাইন, ঠিক আছে? যেমন ডায়াবেটিসের বর্ডার লাইন থেকে, সুগার ধরো কি অমুক হলে, ঠিক আছে? তো বিভিন্ন টেস্ট আছে এখন, মানে টেস্ট আছে, তো বর্ডার লাইন এটা হচ্ছে একদম এক্সট্রিম কন্ডিশন, এটা হচ্ছে এক্সট্রিম আয়নিকে চলে গেছে। আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2.1, তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে কত? 0.19, এখানে হচ্ছে 1.9। বুঝতে পারছো? এর মানে এটা কি অনেক বেশি, এটা চেয়ে আয়নিক, এটা তুমি প্রেডিক্ট করে বলে দিতে পারছো তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থেকে। আর এখানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রেডিক্ট করবা কি দিয়ে? ফাজান রুল দিয়ে। এই জায়গাটা ভুল করবে না, এই জায়গাটা আমি এইচএসসি যখন ছিলাম আমার কিন্তু কনফিউশন ছিল, ঠিক আছে? আমি এবং অনেক স্টুডেন্ট পড়াইছি যাদের এটা নিয়ে কি আছে বলতো? কনফিউশন আছে, ঠিক আছে, কনফিউশন আছে। তো এবার আমি এইসব ছোটখাটো কথা বলার পর এবার আমি বইয়ে যাব, কারণ বইয়ের 2-4টা জিনিস খুব সুন্দর দেয়া আছে। হাজারি স্যার খুব ভালো লিখছে, হাজারি স্যার থিওরি খুব ভালো লিখে, যদিও এই বইটা মানে হাজারি স্যার কতটুকু লিখছে আমি জানি না, হাজারি স্যার লিখলে এই বইটা আসলে আরো অনেক ভালো হতো। এটা হাজারি স্যার, আমার মনে হয় না হাজারি স্যার এইরকম লো কোয়ালিটির বই লিখছে, বুঝতে পারছো? এটা হাজারি স্যার লিখলে বইটার তুমি চেহারা চেঞ্জ হয়ে যেত। একটু দেখো আমি বইয়ের পেজ নাম্বার আসতেছি, মানে উনি দেখতে হচ্ছে গল্প করে করে এমন সুন্দরভাবে লিখতো যে এমন মানে বইয়ের চেহারাই চেঞ্জ হয়ে যেত। সমযোজী বন্ধনে পোলারিটি, তাহলে ফার্স্টে বলছে হচ্ছে সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য। তো সমযোজী বন্ধনে যখন পোলারিটি আসবে, তোমরা বইয়ে, এটা কিন্তু থিওরি, আমি হাজারি স্যারের বইয়ে আছি,
সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎযোজী বৈশিষ্ট্য, তড়িৎযোজী বৈশিষ্ট্য মানে আয়নিক বৈশিষ্ট্য, এটা কিসের প্রভাব? তড়িৎ ঋণাত্মকতার প্রভাব, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। তো কতদিন আমি তোমাদের বলছিলাম ফোকলন, এখানে ক্লোরিন আর নাইট্রোজেন তোমাদের ইকুয়াল মনে হলো, ক্লোরিন হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটা বিভিন্ন গাইড বই টইতে এটা কিন্তু ভুল দিয়ে দেয়, আমি তোমাদের একদম ইন্টারন্যাশনাল বই থেকে ডাটাটা নিয়ে দেখাইছি, ক্লোরিনের হচ্ছে 3 পয়েন্ট কত হয়ে যায় অমুক, বা তোমাদের বইও কিন্তু ইন্টারন্যাশনাল অনেক বই থেকে ডাটা শিট নেই, এসব ভালো ভালো বই তোমার ইন্টারন্যাশনাল বই থেকে এই ভ্যালুগুলো নেই, কিন্তু এখানে ওই যে একটা কনফিউশন থেকে যায় আর কি স্টুডেন্টদের, আমি জানি না কেন এই কনফিউশনটা এখনো ক্লিয়ার করে নাই। যে দেখো পাউলিং স্কেল অনুসারে, তো এটা স্কেল আর কি, এর বাইরেও কিন্তু স্কেল আছে, পাউলিং স্কেল অনুযায়ী এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3.5, এটা 3, এটা হচ্ছে 3, এটা 2.8। ফোকলন, দেখো ফোকলন, বোরিক, হ্যাঁ এই সিরিজটা মনে রাখতে হবে, ঠিক আছে। বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকৃষ্ট করার ক্ষমতাকে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। অধাতুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ অধাতু হচ্ছে কার কাছে চলে যায় বলতো? আমি যদি পর্যায় সারণীটা দেখি একটু দেখো, থিওরি একটু বিরক্ত হতে পারো, বাট আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিচ্ছি জাস্ট, আমি থিওরিতে মানে এমন না যে অনেক বেশি টাইম দেবো। তো এই সাইডটা হচ্ছে আমার অধাতু, ও প্রায় ইনার্টের কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে ওর এখন কি থাকবে বলতো? আরো বেশি চাওয়া থাকবে ওই ইলেকট্রন খেয়ে কিসে যাওয়ার বলতো? তোমার ওই যে ইনার্টের দিকে যাওয়ার, বা তোমার আরেকটা যদি বলি তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, দুইটাই কিন্তু এখন কি হবে? বাড়বে। অধাতুর ক্ষেত্রে দুইটাই কিন্তু কি হবে? বাড়বে। তো এখানে কি হয়? অধাতুর তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং ধাতুর তড়িৎ ঋণাত্মকতা কম। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এটা এমসিকিউতে আসে, এটা আশা করি পারবা না এমন কেউ আমার জানা মতে নেই। তারপরে অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন পরমাণু স্থান, ঠিক আছে, এই স্থান এলোমেলো করা যাবে না, ঠিক আছে। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এরপর অমুকের স্থান। শেয়ারকৃত ইলেকট্রন ম্যাগের ঘনত্ব অধিক পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয়ে ডেল মাইনাস এইসব হাবিজাবি বলছে, তো বুঝতে পারছো, এই পেজে আর কিছু নেই। এখানে এই সংজ্ঞাটা লাগবে, এটা ক নাম্বার কোয়েশ্চেনের জন্য লিখে রাখো, ডাইপোল ও পোলারিটি কি, ঠিক আছে। ডাইপোল কি, পোলারিটি কি, এটা ক নাম্বারের কোয়েশ্চেনে আসবে। পোলারিটি মানে হচ্ছে তোমার ওই যে প্লাস সমযোজী যৌগের সংশ্লিষ্ট দুই পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এত এবং এত এর মধ্যে হলে তখন সমযোজী বন্ধনে উপস্থিত ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে, মানে শেয়ারকৃত ইলেকট্রনটা অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে, ফলে অণুর দুই প্রান্তে দুটি আংশিক ভিন্ন চার্জের বা মেরু সৃষ্টি হয়, প্লাস মাইনাস সৃষ্টি হয়, উভয় মেরুর একত্রে ডাইপোল বলা হয়, এটাকে বলা হয় ডাইপোল। সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির ধর্মকে ওই যৌগের পোলারিটি বলে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? তোমাদের এখানে একটা যে লিমিট দিছে, এই লিমিট একটা জিনিস মার্ক করবা, এটা এমসিকিউতে দেয়। আমরা ধরে নিই হচ্ছে 100% তোমার সমযোজী হবে কখন? যদি 0.5 এর কম হয়, ঠিক আছে। মানে তোমার হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে এই যৌগটা 100% সমযোজী, মানে এটা 100% সমযোজী হোক না হোক, এটা হচ্ছে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি হয় বলতো? 0.5 এর কম হয়, আমরা ধরে নিই এটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট, মানে এর ভিতরে আয়নিক কোনো বৈশিষ্ট্য নেই। তোমাকে জিজ্ঞেস করবো হচ্ছে নিচের কোনটি, কোন যৌগটি কি বলতো সম্পূর্ণরূপে কোন ক্ষেত্রে যৌগটি তোমার ওই সম্পূর্ণ সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। তো যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম হয় তখন কি হবে? সম্পূর্ণ সমযোজী। যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তখন সমযোজী বৈশিষ্ট্যও আছে, ওর আয়নিক বৈশিষ্ট্যও আছে, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। যদি এর বেশি হয়ে যায় এটা ফুল আয়নিক, এটা ফুল আয়নিক, এ নিয়ে আর কোনো কথাবার্তা হবে না। যেমন লিথিয়াম ক্লোরাইড ধরো, ঠিক আছে, লিথিয়ামের কত আমি জানি না, ঠিক আছে, লিথিয়ামের কত তড়িৎ ঋণাত্মকতা আমি জানি না, একটু দেখতে পারো হাজারি স্যারের মানে পিরিয়ডিক টেবল কার পাশে যেটা আছে এটা থেকে একটু দেখতে পারো। লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লুরাইড, এগুলো কি হবে বলতো? যদি এই ক্ষেত্রে ও যদি এটা গঠনগতই ভিন্ন, এরপরও যদি চিন্তা করো এটা কি হয়ে যাবে বলতো? তোমার এই আয়নিক হয়ে যাবে। মানে 1.9 এর বেশি হলে তো এখানে একটু মার্ক করে রাখো পয়েন্টটা, যদি 0.5 এর কম হয়, লেস দেন 0.5 হলে এখানে একটু বইয়ের মধ্যে এটা মার্ক করে রাখো, এগুলো বুয়েট বাইর করবে, এগুলো অন্যরা বাইর করবে না, ঠিক আছে। এরপর কিছু কঠিন তোমাদের কলেজের কুইজে দিবে, এটা এমন না যে এটা কিন্তু খুব বেশি এখানে বইয়ে দেখে মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা নেই, বাট এটা কিন্তু কমন কোয়েশ্চেন ছিল এক সময়, খারাপ কোয়েশ্চেন ছিল, এটা কিন্তু আসতো, অনেকবার আসছে। আমি আমার লাইফে তো প্রায় 34-35 বছর মানে বিভিন্ন জায়গার কোয়েশ্চেনগুলো দেখছি, ঠিক আছে। মানে আমি যখন এসে তখন থেকে এর আগ থেকে তো মানে 90 থেকে বিভিন্ন জায়গার তো কোয়েশ্চেনগুলো দেখা আছে। যে দেখো এটা হবে কি বলতো, এটাকে আমরা ধরে নিতে পারি পিওর কোভ্যালেন্ট, ওটা কেমিস্ট্রিতে ধরে নিব কি পিওর কোভ্যালেন্ট, ও না, বাট আমি ওকে ধরে নিব পিওর কোভ্যালেন্ট, ওর ভিতরে আয়নিক বৈশিষ্ট্য নেই। এত থেকে এত এর মধ্যে হলে ওরা আমরা কি ধরে নিব? কি এটা, এটা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তখন এর ভিতর ধরে নিব হচ্ছে কোভ্যালেন্ট আছে প্লাস আয়নিক বৈশিষ্ট্য আসছে। যদি 1.9 এর বেশি হয়, এটা কি 1.9 এর বেশি হলে এটাকে আমরা কি ধরে নিব বলতো? পিওর আয়নিক,
ঠিক আছে, পিওর আয়নিক তরিৎকণাত্মকতার পার্থক্য। মানে সমযোজী বৈশিষ্ট্য যদি গঠনগত দিক থেকেও হয়, এখন বৈশিষ্ট্যের দিক দিয়ে ওটার আর সমযোজী কোনো বৈশিষ্ট্য নেই, ঠিক আছে। তো আশা করি ক নাম্বার কোয়েশ্চেন বুঝছো, এমসিকিউটা এখান থেকে বুঝছো। তো এখানে বলছে এইচএফ সর্বাধিক পোলার অণু, ফ্লোরিনের তরিৎকণাত্মক পার্থক্য 1 হয়, যা দ্বারা পোলার অনুসমূহের মধ্যে সর্বাধিক পোলারিটি প্রকাশ পায়। ঠিক আছে, পোলার অনুসমূহ হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিন তরিৎকণাত্মক বলে এইচএফ সর্বাধিক। হাইড্রোজেন হ্যালাইডগুলোর মেরু প্রবণতার ক্রম হলো, এর মানে বলবো হচ্ছে পোলারিটির ক্রম। তো এইচএফ হচ্ছে সবচেয়ে বেশি, এরপর এইচসিএল, যেহেতু তরিৎকণাত্মকতার পার্থক্য কমছে, এরপর কি বলতো এইচআই, এরপর কি হয়ে যাবে বলতো এইচআই। মূল কথা, বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর তরিৎকণাত্মক পার্থক্য যত বেশি হবে, সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। যেমন এই ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো, এই ক্ষেত্রে তফাৎটা হচ্ছে 1.9। আমি একটু বই ধরে ধরে এই জিনিসগুলো পড়াচ্ছি, আশা করি তোমাদের পড়ানোর মানে বই ধরে পড়ালেও জিনিসটা হচ্ছে কাজ দিবে। বই ধরে আমি ইন জেনারেল মানে থিওরি ছাড়া তো আর পড়ানোর দরকার নেই, বিষয় বুঝতে পারছো মনে হয়। 0.9 এটা কাজ দিবে বলেই, তাহলে এইচবিআর আর নয় দেখবো অনেক ইনফরমেশন তোমাকে একটু বেজাল করবে। এটা মনে হয় 2.6, এটা কত 0.5 এর মধ্যে নেমে আসে মনে হয় এটা। তাহলে এটা হচ্ছে অলমোস্ট কি হয়ে যায়, হাইড্রোজেন আয়োডাইড সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। তো এখানে দেখো তো, জেনে রাখো তো, স্যার বলছে কি বাস্তবে 100% আয়নিক যৌগ বলতে কোনো যৌগ নেই, 100% সমযোজী যৌগ নেই। এই লাইনগুলো একটু দাগাও, এগুলো পড়তে ভালো লাগে। এরপর একটা এমসিকিউ দিছে, এটা মেডিকেলে দিবে, বলবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যৌগে প্রায় 80% আয়নিক বৈশিষ্ট্য রয়েছে। এটা কিন্তু হিসেব করা যায়, ঠিক আছে, এই হিসাব করা যায়, এই হিসাবটা তোমাদের দেওয়া হয়নি। মানে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য কতটুকু, এই বৈশিষ্ট্যটা কিন্তু হিসেব করা যায়। বিষয় বুঝতে পারছো? এখানে বলছে সোডিয়াম ক্লোরাইড জায়গায়, এটা হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন হিসেবে দিছে, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এখানে যেটা দিছে এটা হচ্ছে ইনফরমেশন হিসেবে দিছে, এটা কোনো ফ্যাক্ট না। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লিখে রাখা, আসতে পারে, মানে এটা আসছে কিনা জানি না, আমার চোখে পড়ে নাই, আসতে পারে। ক্লোরাইডে প্রায় 80% আসছেও হয়তো, মানে বিষয় বুঝতে পারছো, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকে এটা আসছেও হয়তো, দেখবে 80% আয়নিক বৈশিষ্ট্য আছে, কোয়েশ্চেন দেখে বুঝে যায়। তো একটু দেখো তো, এখানের মধ্যে তরিৎকণাত্মকতার পার্থক্যের পরিমাণ যদি 0.1 হয়, গড় মাত্রা আয়নিক বৈশিষ্ট্য হয় হচ্ছে 5 এর মতো, 0.5 এর মতো, এত হলে এত। এরপর দেখো যেই 0.6 হয়েছে, এর কি আসছে বলতো, আয়নিক বৈশিষ্ট্য আসা শুরু করছে, আয়নিক বৈশিষ্ট্য আসা শুরু করছে, এত এত হলে এত এত পার্সেন্ট আয়নিক বৈশিষ্ট্য আসে। বিষয় বুঝতে পারছো? মানে এটা বুঝেছে তরিৎকণাত্মকতার পার্থক্য এত হলে আমার আয়নিক বৈশিষ্ট্য কত আসবে, এটা মনে রাখা লাগবে না, এটা কোনো দরকার নেই মনে রাখার জন্য। এবার এই পয়েন্টটা একটু দেখতে পারো, এখানে কি বলছে, হাইড্রেট হলো H2H2S, এটার তো তরিৎকণাত্মকতা বেশি, এটা পোলার হয়। আর অপোলার, এটা কিন্তু অপোলার, হাইড্রোজেন সালফাইড। সালফারের ক্ষেত্রে দেখবা হচ্ছে হাইড্রোজেনের সাথে ডিফারেন্স অত বেশি না, একটা পিরিয়ডিক টেবল নিয়েই নি, এইটাতে নেই। সালফারের তরিৎকণাত্মকতা ঠিক আছে, এখানে গেলে কিন্তু তোমার একদম ডিটেলস দিবে, ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে, তোমার যদি কোনো ইলেকট্রন বিন্যাসের কনফিউশন থাকে ওইটা সহ ও দিবে, ও রূপভেদগুলো অ্যালোট্রপসগুলো দিয়ে দিবে। সেই জন্য এটা তোমাদের দেখতে বলছি, এই জিনিসটা যদি তুমি একটু দেখো মাঝে মধ্যে ভালোই লাগবে। কই গেল মেইন যেটা খুঁজতেছে, ওটা কই গেল, অ্যাটমিক ডেটা, হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এগুলো দেওয়া আছে। এটা তৈত্রেত্বকতা কত দেখো তো, আমার চোখে পড়তেছে নাকি? মিস করবে, এটা তো হতে পারে না। একটু দেখে জানাও তো আমাকে, এটা তরিৎকণাত্মকতা কত? ডান পাশে কই, তরিৎকণাত্মকতা চোখে পড়তেছে না। ইলেকট্রোনেগেটিভিটি,
ওই ওই যে আছে, ঠিক আছে, অ্যাটমিক ডেটার মধ্যে এটা আছে। তাহলে 2.5 আর এটা কত, 2.1, ঠিক আছে, 2.5 আর 2.1, তো আমরা এখানে এসে গেছি। তাহলে এটা হয়ে যায় তোমার কি বলতো অপোলার। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, এটা পোলার হবে, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে। হাইড্রোজেন বন্ড আমি নেক্সট ক্লাসে পড়াবো। হাইড্রোজেন বন্ডে আরো কিছু বৈশিষ্ট্য আছে, তো পোলার হতে হবে, হাইড্রোজেন থাকতে হবে, কার সাথে কানেক্টেড এটাও ফ্যাক্ট আছে, যেমন সালফার আসলে এমনি ডেফিনেশনের অনুযায়ী ও বাদ পড়ে গেছে, ঠিক আছে। এরপরে এইসব অ্যাসিড বলছে, এগুলো ওই রকম কিছু না। এসব অ্যাসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী হয়, জলীয় দ্রবণ আয়নিক যৌগ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে, তুমি এই প্যারাটা পড়ে নিবে, প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার আসতেছে আমি কিসে, ওই দুটো শব্দের মধ্যে ঝামেলা করবা না। একটা হচ্ছে পোলার আয়ন, পোলারাইজেশন যেটা, এটা হচ্ছে কি তোমার ওই যে এই সমযোজী বৈশিষ্ট্যের মধ্যে যেটা ঘটবে, এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, মানে এটা একটা পার্ট। আর এটা হচ্ছে কি তোমার পোলারিটি, ডাইপোল ও পোলারিটি। পোলারিটি মানে হচ্ছে যেটা পোল ক্রিয়েট হয়, এটাকে বলা হয় পোলারিটি। আর এটা হচ্ছে কি এই জায়গার মধ্যে এই শব্দগুলো একটু কনফিউজ হয়ে যাও তোমরা। এটা হচ্ছে কি পোলার আয়ন, পোলারাইজেশন অফ আয়ন, হচ্ছে আয়নের বিকৃতি। পোলারাইজেশন মানে কি, ধরো এখানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে, স্যারের বইয়ে খুব সুন্দর লিখছে, কালার হলে আরো ভালো দেখা যেত, গুহজারের বইয়ের মতো দেখো, মনে হয় আসো এই ভার্সনও, তাইলে একটু দেখো তো, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন। তো আমরা মোটামুটি যে বইটা নিয়ে কাজ করতেছি ওইটা তো এই কালার, এগুলো কালার দেওয়ার চেষ্টা করবো, কারণ এগুলো কালার দিলে স্টুডেন্টদের জন্য একটু ওর রিয়েল ফিলটা ভালো হয় ওর। এটা মনে হয় মেইন বইয়ে কালার থাকতে পারে, আমি জানি না তোমাদের বইয়ে এটা কালার আছে কিনা। তাহলে এটা দেখো তো, এটা হচ্ছে এত, তাহলে এই জিনিসটা কি হয় বলো তো, এটা আয়নিক যৌগ, দেখে বুঝছো কিন্তু এটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ তুমি বুঝবা কেমনে, আয়নিক যৌগ বুঝবা হচ্ছে এটা কি আছে, ডিস্টর্ট হয় না, এটার কোনো মানে বিকৃতি হয়নি, ডিস্টরশন হয়নি। তাহলে এই ক্যাটায়নের দিকে এখন কি হয়েছে, ওর ইলেকট্রন ম্যাগ যেটা আছে অ্যানায়ন, ওর আকারটাও বড়। তাহলে এখানে কি হবে বলতো, ওর ইলেকট্রন ম্যাগ এই ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হয়ে বিকৃত হবে, মানে ইউনিফর্ম থাকবে না, এখানে নিঃসন্দেহে কম আকৃষ্ট হবে। সূর্য, চাঁদ, আরও এই যে বিভিন্ন জোয়ার ভাটার যে কাহিনী বলো সেম, এই সাইডটা প্লাস দ্বারা বেশি আকৃষ্ট হচ্ছে, এই সাইডটা ডিস্টর্ট হবে বেশি, বিকৃত হবে বেশি, পোলারাইজড হবে বেশি, এই সাইডে ওর আকর্ষণ কম। তাহলে এই সাইডটা দেখো শেপটা কি হয়ে গেলে এরকম। এটাকে বলা হচ্ছে কি এম প্লাস ক্যাটায়ন দ্বারা এক্স মাইনাস অ্যানায়নের পোলারাইন। এই টপিক সবাই পড়ছো, আমি জাস্ট এখন বইয়ের সাথে একটু রিলেট করে দিচ্ছি, যারা পড়ো নাই তাদেরও কোনো প্রবলেম হবে না, আমি তো পড়াচ্ছিও সাথে, এগুলো আবার দেখাইও দিচ্ছি, দেখো এগুলো আবার একটু পরে আমি আবার হাতে লিখে জিনিস দেখাবো, দেখো। তাহলে পোলার আয়ন কি, ক নম্বরের কোয়েশ্চেন আসবে, এটা লিখে রাখো, পোলার আয়ন কি, ক নম্বরের কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে পোলারিটি কি, আর একটা পোলার আয়ন কি, একটা আসলে আরেকটা দিবে না। পোলার আয়ন আসলে ক নম্বরের কোয়েশ্চেনে এরকম একটা চিত্র দিয়ে দিবা, ঠিক আছে। এক মানে হচ্ছে তুমি অন্য লেভেলের স্টুডেন্ট, এটা দিয়ে বোঝা যাচ্ছে তুমি কি নর্মাল ক্যাটাগরিতে তুমি না, তুমি পড়ো না, এটা দিয়ে বোঝা যাচ্ছে তুমি পরের কোয়েশ্চেন যখন দেখবে স্যার একটা কি পজিটিভ ইয়ে নিয়ে গেলে হচ্ছে তুমি সাধারণ স্টুডেন্টের মধ্যে তুমি এখন পড়ো না, এটা তীর চিহ্ন দিয়ে এটা দিয়ে দেখালে এটা কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে চিত্রটা কি বলে, এটা হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারাইন। কোনো ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সমগ্র ধনাত্মক চার্জ দ্বারা, ওর নিউক্লিয়াস তো হচ্ছে একটা পজিটিভ, নিউক্লিয়াস প্লাস পুরোটা ধনাত্মক চার্জ দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে আকর্ষণ করে। মানে সহজ কথা বলি, ক্যাটায়ন একই সাথে ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণের ফলে, মানে বলছে হচ্ছে এর নিউক্লিয়াস নিঃসন্দেহে নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে, যেহেতু পজিটিভ চার্জ ওর নিউক্লিয়াসকেও বিকর্ষণ করে, মানে নিউক্লিয়াসকে আসতে দিবে না কিন্তু ইলেকট্রনকে টান দিবে, আর না হয়তো পুরোটাই এসে যেত না। এ হচ্ছে কি নিউক্লিয়াসকে নিউক্লিয়াস থেকে বিকর্ষণ করছে আর ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, ঠিক আছে। নিউক্লিয়াস নিউক্লিয়াস পরস্পরকে রিপালশন করে, আর এই যে পজিটিভ চার্জ দ্বারা এগুলো কি হবে বলতো, আকর্ষিত হবে, এগুলো হচ্ছে আকর্ষিত হবে, ঠিক আছে, আকর্ষিত হবে, দিকে সরে আসে। বলছে কি আকর্ষণীয় অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ ক্যাটায়নের দিকে সরে আসে, একে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বলা হয়।
আচ্ছা, ফেসবুক সাউন্ড ওকে আছে কিনা একটু জানো তো, এইভাবে এখনই লাইভে আসছে। চলো আবার শুরু করি, একটু টাইম দিতে হবে, এটা আসলে একটা সার্কিটে প্রবলেম ছিল। এখানে মনে হয় কিছু লিখে চলে গেছে, অবশ্য ওইভাবে তো কিছু লিখি নাই, তো এটা খুব একটা প্রবলেম হবে মনে হয় না। এই কোয়েশ্চেনটা একটু দেখো তো, চোখের সামনে পড়ে গেছে, এটা পড়াই দিয়ে আমি একটু বলে রাখি, ক্লাসের শুরুতে এই ক্লাসের আগে চলতেছিল আমি যে পোলারিটি পোলারাইড এটা পড়াচ্ছিলাম। এর মানে ফাজার রুল এখনো আমরা ঢুকি নেই, আমি জাস্ট ফাজার রুল বলছি কোন ক্ষেত্রে ফাজার রুলটা হয়। মানে হুট করে যদি কেউ এই ক্লাসে এসে, এর আগে হচ্ছে একটা ছোট পার্ট আছে যেখানে আমি বলছিলাম হচ্ছে তোমার আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য এটা পড়াইছি, সমযোজী বৈশিষ্ট্য যোগের আয়নিক বৈশিষ্ট্য এটা কখন আমরা কি পড়াবো। আর ওইখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো ছিল 100% আয়নিক কোনো যোগ নেই, 100% সমযোজী যোগ বলতে যোগ নেই, বাট আমরা ধরে নিই, ঠিক আছে, আমরা একটা ক্ষেত্রে ধরে নিই হচ্ছে এই যোগটা কি হতে পারে, 100% আয়নিক হতে পারে, এটা 100% সমযোজী হতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইডে কত থাকে, 80% তোমার কি আয়নিক বৈশিষ্ট্য আছে। তো একটু দেখো তো এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ইভেন এটা অন্য জায়গায়ও আসতে পারে। এখানে আমি পড়াবো, তো এরপর দেখে নাও এই জায়গার মধ্যে কি কি বন্ধন আছে, এইটা এর মধ্যে কি প্রকারের বন্ধন আছে। এ এখনো বন্ধন করছে কি বলতো, কপার 2+ এর সাথে, এগুলা কি আকারে আছে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আছে। সন্নিবেশ বন্ধন হচ্ছে এক প্রকারের সমযোজী বন্ধন, সেজন্য এটাকে সন্নিবেশ সমযোজীও বলা হয়। সন্নিবেশ বন্ধন আছে। আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কি আছে, সমযোজী বন্ধনই আছে। তাহলে সন্নিবেশ বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, এটা তো আয়নিক বন্ধন এখনো করে নাই। যদি সেম কোয়েশ্চেনটা কি দিয়ে দিত, টেট্রামিন কপার সালফেট, সালফেট, তখন এর মধ্যে আয়নিকও আছে, এই দুইটার মধ্যে আয়নিক আছে, এ এবং অ্যামোনিয়ার মধ্যে সন্নিবেশ আছে, অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কি আছে, সমযোজী আছে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারছো। তাহলে এটা হবে কি 2 আর 3, ঠিক আছে, এটা হবে কি 2 আর 3। আর যদি দিয়ে দিত কপার সালফেট, তখন এটা হতো 1 2 3, আয়নিক সমযোজী সন্নিবেশ সবগুলোই আছে।
এই এমসিকিউটাও খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখো তো। বলছে হচ্ছে কি কি প্রকারের বন্ধন আছে, আমরা এমসিকিউ গুলো পড়ে ফেলি, যেহেতু আমরা যাত্রাপথে এটা পাচ্ছি, আমি এক্সাক্ট পেজে যাওয়ার আগে এটা পাচ্ছি, এগুলো পড়ে পড়ে যাই। তাহলে এখানের মধ্যে কি আছে, অ্যামোনিয়াম প্লাস এবং সিএল মাইনাস এর মধ্যে এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুইজনের মধ্যে আয়নিক বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আয়নিক বন্ড। এরপরে এখানে কি আছে বলতো, NH3 এবং H+ এর মধ্যে সন্নিবেশ বন্ধন। আবার অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন হাইড্রোজেন কি বন্ধন, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন আছে তিনটা, একটা সন্নিবেশ বন্ধন, একটা আয়নিক বন্ধন, আয়নিক সমযোজী সন্নিবেশ। তাহলে 1 2 3, ঠিক আছে, 1 2 3। আশা করি সবার উত্তর বুঝছো। এটা কি হবে, গ নাম্বার। এটা বোর্ড পরীক্ষার জন্য একদম 5 স্টার, ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য একদম 5 স্টার কোশ্চেন এটা। এই তো আসছি, ঠিক আছে। তরিচান্তকতার প্রভাব, তাহলে একটা হচ্ছে তরিচান্তকতা দিয়ে আমরা প্রেডিক্ট করবো, আর একটা হচ্ছে ফাজান রুল দিয়ে আমরা প্রেডিক্ট করবো। আমরা এক্সাক্ট রেজাল্ট কিন্তু বলতে পারবো না, ঠিক আছে, এক্সাক্ট রেজাল্ট কখনো ফাজান বলে না। তো আমরা হচ্ছে দেখো তো এই পোলার আয়ন বা আয়নের বিকৃতি পড়ছিলাম, পোলারাইজেশন অফ আয়ন, এটা বোঝা গেছে, এটা ক নাম্বারের কোয়েশ্চেন আসবে, পোলার আয়ন কি, চিত্রটা সহ এঁকে দিও। আমি বারবার বলতেছি এগুলাই আসবে পরীক্ষার হলে, দুঃখ করবা যে হ্যাঁ বলছিলাম পারো নাই, এটা হইতে পারে, কিন্তু আসবে এগুলাই, ঠিক আছে। ক নাম্বারের কোয়েশ্চেন তোমার কিন্তু এমন না যে এগুলাই দেখবা ঘুরে ফিরে, এগুলাই কলেজ পরীক্ষা এগুলাই আসবে। তো দেখো তো সম্পূর্ণ আয়নিক বন্ধনে এখানে হচ্ছে এই চিত্রটা খুব সুন্দর হাজারি স্যারের বইয়ে দিছে, যদিও এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সম্পূর্ণ আয়নিক, বুঝাইছে। এটা অ্যানায়নটা এইভাবে আছে অবিকৃত, ক্যাটায়নটা এখানে কি আছে, অবিকৃত অবস্থায় আছে, এটা একদম পুরো সলিড একটা গোল্লা হিসেবে আছে। এখানে কি হয়ে গেছে বলতো, এখানে ক্যাটায়ন এটাকে কি করছে বলতো, বিকৃত করছে। এর মানে এটার ভিতর কি আসছে, আয়নিকটা ধীরে ধীরে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, আয়নিকটা ধীরে ধীরে কি হচ্ছে বলতো, সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হচ্ছে। ব্যাপারটা বুঝো, মানে এটা ছিল আয়নিক, এটা কি হয়ে যাচ্ছে, ওরে টান দিছে, এর মানে কি হয়েছে, আংশিক সমযোজী হয়েছে। তো এটার ভিতর কি হয়ে গেছে, এটার ভিতর ডিস্ট্রিবিউট সমান হয় না, এটা হচ্ছে পোলার। এর মানে এই যোগটা যদি আমি একটু চিন্তা করি, এদিকে ইলেকট্রন ডেনসিটি বেশি, এর মানে এটা হবে নেগেটিভ পোল, এটা হবে এখানে ইলেকট্রন ডেনসিটি তুলনামূলক কম। তাহলে যোগের ভিতর দুইটা ভাগ আছে, দুইজনের যদি টাকা পয়সার পার্থক্য ভিন্ন থাকে, তাহলে কি হচ্ছে, জিনিসটা পোলার হচ্ছে, ঠিক সেম এইটা হয়ে গেছে কি বলতো তোমার, নেগেটিভ পজিটিভ। আর এরপরেরটা কি হয়ে গেছে বলতো, বিশুদ্ধ সমযোজী। এরপরেরটা হয়ে গেছে কি, বিশুদ্ধ সমযোজী। বিশু বুঝতে পারছো, এর মানে এরপরেরটা হয়ে গেছে কি এরকম। ঠিক আছে, বিশুদ্ধ সমযোজী। তাহলে এবারে একটু দেখো তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এটা কি বলছে, এটা আমি একটু লিখি, এরপর তাহলে তোমাদের এই পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যেটা কি হয়, ফাজার নিয়ম দ্বারা আসে। তো একটু আগে জাস্ট একটু বইয়ের 2-4টা লাইন পড়ে ফেলি, এরপর পোলারের নিয়ম এগুলো আমি লিখে পড়াচ্ছি। তো এটা কি অ্যানায়নের পোলারের নিঃসন্দেহে আদর্শ আয়নিক যৌগের ধর্ম থেকে বিচ্যুতি, মানে পোলারায়ন মানে হচ্ছে কি, আর ও সলিড গোল্লা হিসেবে নাই, ও কি হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, বিচ্যুতি হয়ে যাচ্ছে। দেখি তো সাউন্ড ওকে আছে কি বলো, ওইভাবে ক্লাস হচ্ছে না, ওইভাবে ক্লাস নিচ্ছি তো, এটা কই গেল ক্লাস, তাইলে কোন ওইভাবে গেলাম, ক্লাস আমার এখানে তো হচ্ছে। আচ্ছা এই পার্টটা আমি ওইভাবে আপলোড দিতে বলবো। আছে আছে আছে, ওইভাবে আছে, ঠিক আছে। তাজরিয়ান একটু জানাও তো ওকে আছে কিনা, ওইভাবে মনে হয় লাইভ 2টা হয়ে গেছে, আমি একটু চেক করে আসি, একটা মনে হয় এন্ড করা হয়নি।
তাহলে আমি এই যে শামসুজ্জোহা যেটাতে আছো এই লাইভটা এন্ড করে দিচ্ছি, আরেকটা লাইভ আছে এটাতে জয়েন করো। ঠান্ডা। তো এটা একটু দেখো, এগুলো হচ্ছে বই থেকে পড়ে, এগুলো খুব বেশি লাভ করতে পারবে না। ফাজানের নিয়ম কি বলছে, আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়ন কয়েকটি সত্য, যেমন আয়নের চার্জ হাবিজাবি, আয়নের চার্জ আকার, আয়নের ইলেকট্রন বিন্যাস ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এসব সত্যকে ফাজানের পোলারায়ন নীতি বলে। এটা আমি বারবার বলছি, এটা কিন্তু প্রেডিকশনের। এইসব সত্যের ভূমিকা হলো আমি বলছি, ঠিক আছে? এগুলো আর বই থেকে না, এগুলো আমি একটু ক্লাস নোট বেসড যাই। এটা কি করে ফেলছে বলতো, পোলারাইজেবিলিটি। এটা চিত্রটা এদিকে একটু আকর্ষণ কম হবে, যাই হোক এটা হাতে আঁকি। ঠিক আছে, এটা অ্যানায়ন দিলাম, মাইনাস, এটা মাইনাস, পিওর আয়নিক, আয়নিক। এটা হচ্ছে আয়নিক, তো অবশ্যই ও গঠনগত দিক থেকে আয়নিক, বাট এখন ওর ভিতর কি আসছে, আয়নিক প্লাস কোভ্যালেন্ট। আয়নিক যুগে যে সমযোজী বৈশিষ্ট্য বা এই পোলার আয়নটা কত হবে, এটাকে বলা হয় পোলারাইজেশন, পোলারাইজেশন বা বিকৃতি বা আয়নের বিকৃতি। ঠিক আছে, পোলারাইজেশন বা আয়নের বিকৃতি। এটাকে তুমি কোন রুল দিয়ে বের করবে, এটা হচ্ছে ফাজান রুল। ফাজান রুল, তো ফাজান রুলটা কি বলে আমি লিখে দিচ্ছি। এটা তো অলরেডি একটু বেশি টাইম হয়ে গেছে, মাঝে ক্লাসের এই পাওয়ারটা চলে যাবে, আর না সুন্দর মতো আমরা থিওরিটা পড়ছিলাম। এই থিওরিটা কিন্তু স্টুডেন্টরা ভালো পারে না, গুলাই ফেলে। ফাজান রুল সবাই পারে, ফাজান রুলের কোয়েশ্চেন আনসার করতে কারো প্রবলেম নেই, কিন্তু ফাজান রুলের আগে যে আরো কথা আছে, উল্টা আয়নিক যুগে সমযোজী, সমযোজী যুগে আয়নিক বৈশিষ্ট্য কি দ্বারা নির্ধারণ হয়, এইসব কোয়েশ্চেন করলে আর স্টুডেন্টরা পারে না। তো এখানের মধ্যে দুইটা পার্ট, আমার এটা আয়নিক যুগে দুইটা পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তো কি বলছে, ক্যাটায়নের আকার ক্ষুদ্রাকার, মানে কন্ডিশন গুলা কি কি, ক্যাটায়নের আকার ক্ষুদ্রাকার। আচ্ছা, আমি এটা এভাবে না লিখে আমি এভাবে সত্যটা লিখি। চারটা সত্য, এই যে দেখো, ক্যাটায়নের আকার, ক্যাটায়ন ক্ষুদ্রাকার, অ্যানায়ন বৃহদাকার। ক্যাটায়ন ও অ্যানায়নের উচ্চ চার্জ। চার নম্বর পয়েন্টটা নিয়ে একটু হচ্ছে আমাদের বইগুলো স্পষ্ট করে না, এটাকে আমি লিখে দিচ্ছি পিএনজিসি কনফিগারেশন। পিএনজিসি, পিএনজিসি বলতে পি দিয়ে হচ্ছে সুডো, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। এর মানে কি, এর মানে হচ্ছে NH2 NP6, আমি দেখাবো, এটা এক্সপ্লেন করবো, এটা তো আমি জাস্ট এমনি লিখছি, ঠিক আছে? এটা বলতে এটা একটা ইলেকট্রন গ্যাস কনফিগারেশন, এর মানে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি থাকে Rn-1 D10, যেমন ধরো 4s2 4p6, 3d কত 10,
এরকম যদি থাকে বলে হয় এগুলোর ক্যাটায়নের পাওয়ার বেশি, মানে এরকম যদি কোনো ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাস থাকে ওই ক্যাটায়নের পাওয়ার কি হবে, বেশি হবে। ঠিক আছে, আমাদের এখনো দুইটা সিকিউ পড়ানো বাকি আছে, এই কন্ডিশনগুলো এক্সপ্লেন করা বাকি আছে। তো এটা এক্সপ্লেন করতে আমার মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে এই পুরো জিনিসটা পড়তে। তো এটা কি হবে, একদম সহজ, একদম সহজ, এবং এটা হচ্ছে তুমি চিন্তাও করতে পারবে না, এটা হচ্ছে 5 স্টার পরীক্ষার জন্য। ওই পয়েন্ট অফ কিন্তু 5 স্টার, সমযোজী যোগে আয়নিক বৈশিষ্ট্য, ওইটাও কিন্তু 5 স্টার। এটা হচ্ছে একটু বেশি 5 স্টার, মানে এটা 10 স্টারের মতো, মানে কোয়েশ্চেন আসে এখানে, স্যারদের খুব পছন্দ, মানে এটা কি বলে এটার মানে কোয়েশ্চেন হয়ে আসছে, এই জন্য স্যাররা কোয়েশ্চেন দেয়। তো একটু দেখো তো এখানে কি হবে, মানে এই ইলেকট্রন বিন্যাস যে ক্যাটায়নের আছে ধরনের ইলেকট্রন কনফিগারেশন তার পাওয়ার বেশি। কিসের পাওয়ার? অ্যানায়নকে বিকৃত করার পাওয়ার বেশি। ঠিক আছে, ক্যাটায়ন আকার ক্ষুদ্রাকার, অ্যানায়ন আকার বৃহদাকার, ক্যাটায়ন অ্যানায়নের উচ্চ চার্জ, চার্জের ক্ষেত্রে দুইটাই, আর পিএনজিসি কনফিগারেশন, মানে পিএনজিসি আমি বারবার কনফিগার, ইলেকট্রন বিন্যাস যেটা, ইলেকট্রন বিন্যাস যদি পিএনজিসি, এটা সুডোটা পড়া হয় কেমনে, এই যে দেখো এটা সিওডো, এরকম আমরা অনেক কিছু পড়ি, এটা হচ্ছে ছদ্ম, ছদ্ম বায়োলজিতে তোমরা আরো এটা বেশি জানো। এর মানে হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন হচ্ছে আমার কি হয়ে যায়, এটা ফিল আপ হয়, তাই না? আর এটা হচ্ছে কি ডি সহ যখন হয়, ডি সহ 10 হয়, তখন এটাকে বলা হয় সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। সুডো নোবেল গ্যাস কনফিগারেশন হচ্ছে পাওয়ার বেশি। ঠিক আছে, সুডো, সুডো বাংলা পড়বা কেমনে, এই যে দেখো এরকম সুডো, ঠিক আছে, সুডো, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। টিকাটা একটু বেশি বিশ্রী হয়েছে, তার পাওয়ার বেশি, পাওয়ার বেশি মানে কি, অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি, অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা বেশি। ওকে, আশা করি লিখে ফেলছো, আমি একটু পয়েন্টগুলোতে যাই। তাহলে আকার সম্পর্কিত হচ্ছে ক্যাটায়নের ক্ষুদ্র আকার, ক্যাটায়নের উচ্চ চার্জ, ক্যাটায়ন সম্পর্কিত পিএনজিসি, এটা হচ্ছে ক্যাটায়নের বৈশিষ্ট্য। অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের আকার আর অ্যানায়নের চার্জ। তো একটু দেখো তো এখানের মধ্যে, ক্যাটায়ন বিকৃত করে, ক্যাটায়ন অ্যানায়ন আলাদা কেন বলছি, ক্যাটায়ন হচ্ছে বিকৃত করে ইন জেনারেল, আর অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ বিকৃত হয়। নিঃসন্দেহে অ্যানায়ন ক্যাটায়নকে বিকৃত করবে না, ইলেকট্রন ম্যাগকে বিকৃত করবে না, কারণ ও হচ্ছে পজিটিভলি চার্জ, ওর ইলেকট্রনকে যদি বিকৃত করতে যায় ওর প্লাস চার্জ ওর ইলেকট্রনকে টান দিবে, মানে ব্যাপারটা বুঝো, একজন বিকৃত করে আরেকজন কিন্তু বিকৃত হয়, এই ছোটখাটো বিষয় আমরা বুঝতে পারি না। তাহলে এটা হচ্ছে কি আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য, কে বিকৃত করে, ক্যাটায়ন বিকৃত করে। এখন তুমি চিন্তা করছো কেন অ্যানায়ন ওকে বিকৃত করবে না কেন, তুমি চিন্তা করো না, ওর হচ্ছে অ্যানায়ন নেগেটিভ চার্জ, তাহলে ও যদি এর ইলেকট্রনকে টানে তাহলে এর ইলেকট্রন এটাকে বিকর্ষণ করবে আবার, তাহলে নিঃসন্দেহে করবে না। আবার এর ইলেকট্রনকে যদি ক্যাটায়ন ইলেকট্রনকে যদি এ টানতে যায় এর পজিটিভ চার্জ ওকে কি করবে, আকর্ষণ করবে, এর মানে নিঃসন্দেহে অ্যানায়ন ক্যাটায়নকে বিকৃত করবে না। তাহলে বিকৃত করে কে, বিকৃত করে ক্যাটায়ন হচ্ছে বিকৃত করে, আর এটা হচ্ছে কি হয় বলতো, বিকৃত হয়, মানে এর ইলেকট্রন ক্লাউড কি হয়ে যায় তোমার, বিকৃত হয় বা বিস্তৃত হয়, বিকৃত হয় মানে ডিস্টর্টেড হয়, ডিস্টরশনটা আসে হচ্ছে এর মধ্যে। সেই জন্য আমাদের যে বিকৃত করে ওর পাওয়ারটা একটু দেখতে হয় বেশি, মানে বিষয় বুঝতে পারছো, মানে ক্যাটায়ন নিয়ে আমাদের একটু পয়েন্ট বেশি, সেজন্য দেখো। তো ফার্স্ট এটা হচ্ছে ক্যাটায়নের, একদম সহজ, এখনই হয়ে যাবে। ক্যাটায়নের আকার, আমি অনেকগুলো এক্সাম্পল পড়াবো, এগুলো থেকেই কোয়েশ্চেন আসবে, এর বাইরে একটা লাইনও আসবে না। ক্যাটায়নের আকার, ক্ষুদ্র আকার, এটা আমি না, এটা হচ্ছে যে কেউ পড়ালে বলবো যে এই উদাহরণগুলো থেকে আসবে, এর বাইরে আসার মতো নাই, তোমার বইয়ের বাইরে থেকে এসে কতটুকু আসবে, মানে এই উদাহরণগুলোই আসবে। আকার, ক্ষুদ্র আকার, ঠিক আছে, স্মলের ক্যাটায়ন। এর মানে কি, ধরো আমার গ্রুপ 1 লিথিয়াম প্লাস এমনি করে লিখলাম, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের আকার, ক্ষুদ্র আকার কার, এটার। তাহলে এখানে যদি তোমাকে বলি হচ্ছে আমি ফার্স্ট সাইজ, সাইজ আকারে সাজাবা, ঠিক আছে, সাইজ আকারে সাজাবা। সাইজ হচ্ছে কি লিথিয়াম প্লাস লেস দেন Na প্লাস লেস দেন K প্লাস লেস দেন Rb প্লাস, ঠিক আছে, সাইজ। এরপরে হচ্ছে তোমার কি আসবে, পোলারাইজেশন পাওয়ার, ঠিক আছে, পোলারাইজেশন পাওয়ার, এর মানে পোলারায়ন করার ক্ষমতা, এটা হচ্ছে সাইজ। আর পোলারায়ন করার ক্ষমতা কি হয়ে যাবে,
ঠিক আছে, পোলারায়ন করার ক্ষমতা যত বেশি হবে ও ততই কি করবে, অ্যানায়নকে বিকৃত করে দিবে। তাহলে ওর ভিতর তত কি আসবে, সমযোজী বৈশিষ্ট্য আসবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য, যার ক্ষমতা বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। অন্যটা অ্যানায়নকে কি করে, সমযোজী বৈশিষ্ট্য কি হবে, ওর বেশি হবে। ঠিক আছে, ওর যোগের বেশি হবে। ঠিক আছে, ওর যোগের বেশি হবে। যেমন তোমার সমযোজী বৈশিষ্ট্য কি হবে বলতো, ওর যোগের বেশি হবে। এটা তো আসলে যোগ না, এখানে আমি এভাবে লিখতে পারছি না, এই উদাহরণ এই লাইনটা লেখা ঠিক হয়নি। ঠিক আছে, আমি জাস্ট এটা ফার্স্ট লাইনটা লিখলাম। তাহলে এটা হচ্ছে কি, তাহলে ওর পোলারায়ন করার ক্ষমতা বেশি, এটুকু আমরা জেনে রাখি। তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি তুমি সেম ভাবে চিন্তা করো, গ্রুপ 2 এ কি হবে, গ্রুপ 1 গ্রুপ 2 বেশি লাগবে। তাহলে গ্রুপ 2 এর মধ্যে কি হবে, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পর্যন্ত লিখলাম। এর সাইজ হচ্ছে এটা, সাইজের ক্রম হচ্ছে এটা, এই ছোট এর চেয়ে বড় এইভাবে। তাহলে এর পোলারায়ন করার ক্ষমতা কি হয়ে যাবে, উল্টা। ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়ন কি হয়ে যাবে, ক্ষুদ্রাকার। ক্যাটায়ন ক্ষুদ্রাকার, ক্যাটায়ন কতে বুঝতে পারছো, কতে ক্ষুদ্রাকার, ক্যাটায়ন ক্ষুদ্রাকার। আশা করি বুঝতে পারছো। এখানের মধ্যে আমি একটু প্রবলেমটা দেখাই, কি ধরনের কোয়েশ্চেন আসে। তোমাকে বলে হচ্ছে বৈশিষ্ট্য রিলেটেড। বৈশিষ্ট্যটা আমি একটু বলে দিই, আয়নিকের সমযোজী যোগে কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য, না কমন বৈশিষ্ট্যগুলো একটু দিয়ে দিই। এটা হচ্ছে কি কোভ্যালেন্ট। কমন কয়টা বৈশিষ্ট্য নিয়ে, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এটা কি হয়, এটা হচ্ছে হাই বয়লিং এন্ড মেল্টিং পয়েন্ট। হাই মেল্টিং পয়েন্ট দিয়ে দেন, গলনাঙ্ক, গলনাঙ্ক নিয়ে আসবে, বয়লিং না, গলনাঙ্ক, গলনাঙ্ক। ঠিক আছে, বয়লিং পয়েন্টেরও প্রভাব আছে, বাট বললাম হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট। এটা হচ্ছে কি লো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টটা একটা বড় তফাৎ। এরপর তোমার কি হয়, পোলার দ্রাবকে আয়নিক যৌগ বেশি দ্রবীভূত হয়, যেমন পানিতে হাইলি সলিউবল ইন পোলার সলভেন্ট। আচ্ছা, তোমরাও ইংলিশ বুঝো না, আমি একটু লিখে দিই। পোলার দ্রাবকে বেশি দ্রবণীয়, পোলার দ্রাবকে বেশি দ্রবণীয় বলে ভুল, এটা হচ্ছে পোলার দ্রাবকে বেশি দ্রবণীয়। যেমন পানিতে, আমরা তো ইন জেনারেল দ্রাব্যতা বলতে তোমাদের লেভেলে আমরা কি বলি বলতো, পানি পানি পানিই বলি, তাই না, পানিতে দ্রাব্যতা। তাহলে এটা হচ্ছে কি পোলার সমযোজী দ্রাবক যেগুলো আছে, ঠিক আছে, ওগুলোতে বেশি। এটা হচ্ছে পোলার, অপোলার দ্রাবকে বেশি দ্রবণীয়, পোলার দ্রাবকে কম দ্রবণীয়। এটা কি বিদ্যুৎ পরিবহন করে। কম পরিবহন করে, মানে ভালো বিদ্যুৎ পরিবাহী না। ঠিক আছে, এটা কি বলে, বিদ্যুৎ পরিবহন করে না দিয়ে দিই। মানে এটা আসলে ট্রু না কি, মানে কারণ আমাদের অনেক যৌগ তো মানে মাঝামাঝি হয়ে যাচ্ছে। তাহলে এটা ভালো বিদ্যুৎ পরিবাহী, আর এটা হচ্ছে কি তুলনামূলক কম বিদ্যুৎ পরিবাহী। যদি আমরা বইয়ে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, এরপর আর যদি পেঁচানোর দরকার নেই, একটু দেখো। এটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে না, রঙিন বর্ণহীন হয়, সাধারণত বর্ণহীন হয়। এটা কি হয় বলতো, রঙিন হয়। কেন রঙিন হয়, এর কারণে ইলেকট্রনটা টানাটানিতে থাকে। ইলেকট্রনটা হচ্ছে টানাটানিতে থাকে, সমযোজী দুইজনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। তো এই শেয়ারের এক গঠন থেকে যখন ও আরেক গঠনে যায়, মানে বুঝছো, এই যে টানাটানির ফলে ওইখানে এনার্জি কি হতে থাকে, শোষণ হতে থাকে। এই ইলেকট্রনগুলো তো তোমার কি হচ্ছে, একটা ক্লাউড, এটা তাহলে দুইজনের টানাটানিতে আছে, ওই জায়গায় তোমার রঙিন হয় বললে ভুল হবে, মানে রঙিন হওয়ার সম্ভাবনা থাকে। রঙিন হলে এটা হওয়ার সম্ভাবনা কি থাকে, বেশি হবে না, যেটা রঙিন হবেই হবে এরকম কিছু না, রঙিন হতে পারে।
মানে বুঝছো, এটা হচ্ছে জাস্ট তফাৎ বোঝানোর জন্য বলছি রঙিন হয়, বাট সব সমাজের যোগ্য কি রঙিন হয় না, মানে এটা হচ্ছে এটার তুলনা, এটা হচ্ছে সাধারণত বর্ণহীন হয়, আর এটা হচ্ছে কি রঙিন হতে পারে, হতে পারে লিখলে হচ্ছে ট্রু, তুলনামূলক বেশি বর্ণহীন হয়। এটার কম্পারিজন এটা কি হবে, বেশি বর্ণহীন হবে, এই রঙিন হবে, রঙিন হবে। এই ধরনের কিছু বৈশিষ্ট্য দিয়ে তোমার কোয়েশ্চেনগুলো করবে, ঠিক আছে। এই ধরনের কিছু বৈশিষ্ট্য দিয়ে হাই মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্কের ক্রম, দ্রাব্যতার ক্রম, এরপর বর্ণের ক্রম, বিদ্যুৎ পরিবাহিতার ক্রম, এরকম আরো কিছু আছে, এইসব বৈশিষ্ট্য দিয়ে করবে। তোমার ফার্স্ট কোয়েশ্চেনটা আমি একটু দিই। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কি, দ্রুত পড়াই এগুলো একদম স্লো হয়ে গেছে। তাহলে একটু দেখো তো, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, খ নাম্বারের কোয়েশ্চেন আসবে। পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। খ নাম্বারের কোয়েশ্চেন আসবে, বিষয় বুঝতে পারছো? তাহলে অ্যান্সার 2 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন মানে 2 এর 2 নম্বর উত্তর খ, খ দিয়ে এটারে লিখবা। তাহলে কি লিখবা, কি লিখবে এখানে হচ্ছে অ্যানায়ন একই, অ্যানায়ন Cl- একই, ক্যাটায়ন ভিন্ন, ক্যাটায়ন ভিন্ন, মানে তোমার অবজারভেশন হচ্ছে এটা। তাহলে ক্যাটায়নের সাইজ লিথিয়াম প্লাস লেস দেন, তাহলে পোলার আয়ন ক্ষমতা ও হচ্ছে বিকৃত করবে, পোলার আয়ন ক্ষমতা কি হবে, লিথিয়াম প্লাসের বেশি, ক্ষুদ্র ক্যাটায়ন ক্ষুদ্র হলে বেশি। তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, যে বেশি পোলারাইজেশন করবে ও সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য কি হবে, এটা এইভাবে লিখবা, আমি যেভাবে লিখছি, তাহলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে। এটা ভাষায় প্রকাশ করতে গেলে পেঁচাই ফেলবা, KCl, ঠিক আছে। এরপর তুমি কমেন্ট লিখছো কি, যে এর মধ্যে লিথিয়াম ক্লোরাইড সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, এরপর তোমাকে তো বলছে গলনাঙ্কের ক্রম, তাহলে গলনাঙ্কের ক্রম কি হবে বলো তো, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, সমযোজী, তাহলে গলনাঙ্কের ক্রম হবে হচ্ছে, এটা হচ্ছে বেশি সমযোজী, এর মানে কম গলনাঙ্ক বিশিষ্ট, আর এটা হচ্ছে কি বলতো তোমার বেশি গলনাঙ্ক বিশিষ্ট, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য, তাহলে এটা গলনাঙ্কের ক্রম হবে উল্টা, মানে আয়নিক বৈশিষ্ট্য যার বেশি, তাহলে এটা মানে বিষয় ধরতে পারছো, একাডেমিক একটু প্যাচ লাগাও, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি, এর মানে ওর গলনাঙ্ক হবে কম, সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, তাহলে ওর বেশি হবে, তাহলে ওর গলনাঙ্ক হবে কম, বিষয় বুঝতে পারছো। লিথিয়াম ক্লোরাইড, তাহলে তুমি এখানে এক লাইন জাস্ট কমেন্ট লিখে দিতে পারো, লিথিয়াম ক্লোরাইড বেশি সমযোজী ফাজানের নীতি অনুযায়ী, লিথিয়াম ক্লোরাইড ফাজানের নীতি অনুযায়ী, এই শব্দটা লিখবে, নীতি অনুযায়ী, মানে আমরা ওর নীতিটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার তোমাদের আমি বলে রাখি, এই জিনিসটা কি এক্সাক্ট, এই জিনিসটা কিন্তু সবসময় ট্রু না, কারণ গলনাঙ্কের মধ্যে আরো ফ্যাক্টর আছে, যেমন ওর লেটিস যে ভাঙবে এটা একটা ফ্যাক্টর আছে, তো এটা ফ্যাক্টর আছে, আমরা ওই ফ্যাক্টরটাকে নেগলেক্ট করে জাস্ট ফাজানের রুল অনুযায়ী এটা করছি, ফাজানের নীতি অনুযায়ী বেশি সমযোজী অর্থাৎ কম গলনাঙ্ক বিশিষ্ট, বিশিষ্ট, বিপরীতভাবে কই একইভাবে বা এবং পটাশিয়াম ক্লোরাইড সমযোজী, তাই বেশি গলনাঙ্ক। আশা করি খ নাম্বার কোয়েশ্চেনটা লিখতে পারছো, আমি পরের টপিকে যাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা মানে এখান থেকে ক্যাটায়নের সাইজ নিয়ে এই কোয়েশ্চেনটা আসবে, ঠিক আছে। 1 নাম্বার পয়েন্ট লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো, বেশি টাইম চলে গেছে এখানে। সুপ্রিয় বলেছে দাদা সেকেন্ড লাইফ ক্লাস, ওকে গুড, ওকে লিখা হয়েছে মনে হয়।
আমি পরেরটাই যাই, লিখা হয়েছে মনে হয়, পরেরটাই যাই। মানে তুমি হচ্ছে এইভাবে সুন্দরভাবে লিখবা। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার দেখো খ নাম্বারের কোয়েশ্চেন, এটা লিখতে সবাই এলোমেলো করে ফেলে। তাহলে তুমি লিখবা আকারের ক্রম, পোলারায়ন ক্ষমতার ক্রম, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, বৈশিষ্ট্য যেটা দিয়েছে ওইটার ক্রম। সমযোজী বৈশিষ্ট্য যেহেতু ওর বেশি, তাহলে গলনাঙ্কটা ওর কি হবে, কম হবে। ঠিক আছে, মানে তুমি এইভাবে চার্ট করে লিখবা। এই কোয়েশ্চেনটা কখনো এইভাবে অ্যারেঞ্জ করে লিখা নেই। বিষয় বুঝছো? ম্যাক্সিমাম জায়গায় এটা কি হয়ে যায়, সেই জন্য এলোমেলো হয়ে যায় পরীক্ষার হলে। তাহলে আমি আরেকটা দিচ্ছি তোমাকে, এটা হচ্ছে কি অ্যানায়নের আকার নিয়ে। অ্যানায়নের আকার যত বড় হবে তত হচ্ছে ও কি হবে বলতো, বেশি ওকে ক্যাটায়ন পোলার কি বলে বিকৃত করবে। যেমন ধরো এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছিল। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার্স বুয়েটে আসছিল। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইটের বর্ণের ক্রম, বর্ণের ক্রম। ঠিক আছে, বর্ণের ক্রম ব্যাখ্যা করো। এটা কিসে আসছে, বুয়েটে আসছে। রিটেন, বুয়েট রিটেনে। তো এইসব ছোট ছোট কোয়েশ্চেন বুয়েটে আছে। বুয়েটে এমন না যে সব কোয়েশ্চেন কঠিন আছে। ঠিক আছে, 40% কোয়েশ্চেন এরকম, বা কিছু ক্ষেত্রে আরো বেশি। তাহলে এটা হচ্ছে কিসে, ফার্স্টে আকারের ক্রম। আমি তোমাকে পরীক্ষার মতো করে লিখছি। এখানে তোমার অবজারভেশন কি, ক্যাটায়ন সেম, একই, অ্যানায়ন ভিন্ন। আমি তো এখানে বাংলা ইংলিশ মিলে লিখছি, তোমরা হচ্ছে কি বাংলায় লিখবা যারা বাংলা ভার্সন। তাহলে অ্যানায়ন হচ্ছে কি ভিন্ন। এটা আমি ফাজানের নীতির উপর বেস করে ব্যাখ্যা করছি, এছাড়া আর নীতি আমাদের এখানে নাই। তো এখানে কি আকারের ক্রম, সিএল মাইনাস অপেক্ষা যে কেউ বলতে পারবা বি আর মাইনাস বড়, এর চেয়ে কি হবে বলতো, আই মাইনাস বড়। ঠিক আছে, আই মাইনাস বড়। তাহলে এবার হচ্ছে কি বলতো, আকার, এটা আকার বুঝছো। তাহলে তুমি একটা পয়েন্ট বাদ দিয়ে তুমি এখানে ডিরেক্ট আকারের ক্রম, তো আকার হলে এ কি হবে, বেশি বিকৃত হবে, বিকৃত হওয়ার ক্রম লিখতে পারো। ইলেকট্রন ম্যাগ বিকৃত হওয়ার ক্রম লিখতেও পারো, নাও লিখতে পারো। লিখলে তাহলে সবচেয়ে বেশি বিকৃত হবে কে, যার আকার বড়। ওর ইলেকট্রন ম্যাগটা কি হয়ে গেছে, দূরে সরে গেছে। তাহলে ওইটা কি হবে, কেন বুঝতে পারছো, তোর ইলেকট্রন ম্যাগটা সাইজ বাড়ায়, ও কি হয়ে গেছে, দূরে সরে গেছে। এটা যা আছে এ আয়ন কি হয়েছে, আরো বড় এ আয়ন। তাহলে এটার ইলেকট্রন ম্যাগ আরো বেশি কি হবে, বিকৃত হবে। তাহলে এরপর লিখলে কি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। ইলেকট্রন ম্যাগ বিকৃত হওয়ার ক্রম, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। বা ওই পয়েন্টটা বাদ দিয়ে ডিরেক্ট কিসে এসে যেতে পারে, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তাহলে ক্রমটা কি সুন্দর মতো দেখাই দিলে এখন। ঠিক আছে, এত। তাহলে এটা সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে বেশি। ঠিক আছে, এরপরে লিখবা যে যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে যৌগ কি হয়, বর্ণযুক্ত হয়, বর্ণযুক্ত হয়। তাহলে কি রঙিন হওয়ার ক্রম। ঠিক আছে, তাহলে এবার একটু দেখো তো, তুমি লিখবা কি এরপর, যৌগে অধিক সমযোজী হয়। অধিক বর্ণযুক্ত হয়। এটা মনে হয় তোমার হয় কি, একটার কালার হয় সাদা। ঠিক আছে, সাদা, এটার ভিতরে একটু হলদে আছে, এটা মনে হয় আরো হলদে হয়ে যায়, একটু কালার গুলা দেখবা। ঠিক আছে, এটার কালার হচ্ছে সাদা, সিলভার ফ্লোরাইড একদম বর্ণহীন সাদা, এটাও সাদা বা বর্ণহীন বলতে পারে, সাদা বলবা আর কি। আর এটা হচ্ছে একটু কালার আসে ইয়েলো, এটা মনে হয় আরো বেশি ডার্ক হয়ে যায়। তাহলে বর্ণের ক্রম হচ্ছে এটা। মানে তুমি এই জিনিসটা একটু সুন্দরভাবে সাজাবা, তাহলে স্যার করবে কি, এটা দেখে তোমার ঘটনাটা বুঝতে পারবে।
ফাজানের নীতি অনুসারে এটাতে লিখে দিবা সমযোজী বৈশিষ্ট্যের যে ক্রমটা লিখছো এটা কি মানে এটা হচ্ছে তুমি ওর নীতির উপর বেস করে লিখছো ফাজানের নীতি অনুসারে ওকে লিখছো মনে হয় এবার পরেরটাই যাই দ্রুত আমি কয়টা কোয়েশ্চেন পড়াই হ্যাঁ ইয়েলো ইয়েলোইশ লেখা হয়ে গেলে একটু ওয়াই বলবো আমরা দ্রুত মুভ করি আমি আর 5-7 সেকেন্ড টাইম নিচ্ছি জিনিসটা বুঝতে পারছো এটা কোয়েশ্চেন করবা কেমনে তুই ফার্স্ট এই অবজারভেশনটা লিখবে এটা তোমার মাথায় থাকলে হবে না ক্যাটায়ন একই অ্যানায়ন ভিন্ন মানে তোমার অবজারভেশন কোয়েশ্চেন হতে এটা খ নাম্বারের কোয়েশ্চেন আসবে ধরো তাহলে এবার আমি আরেকটা সেম কোয়েশ্চেন পড়াই এই কোয়েশ্চেনটা অনেক আসে সেম কোয়েশ্চেন এটা পড়াই দ্রাব্যতার ক্রম মানে পোলার দ্রাবকের দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করো তাহলে সেম কোয়েশ্চেন একদম এখানে বর্ণের ক্রম দিছে এটা দিছে এটা কোয়েশ্চেনটা বেশি আসে বলে এটা কিসে আসবে খ নাম্বার কোয়েশ্চেন আসবে খতে আসবে ঠিক আছে খ 2 নম্বরের কোয়েশ্চেন তাহলে এখানে কি হবে তোমার অবজারভেশনটা ফার্স্টে লিখতে হবে খ নাম্বারের কোয়েশ্চেনে তাহলে তুমি একদম নিজ সাইড থেকে 100% ওকে থাকলা অবজারভেশনটা কি ক্যাটায়ন একই এখানে ক্যাটায়ন একই সিলভার প্লাস অ্যানায়ন ভিন্ন ঠিক আছে অ্যানায়ন হচ্ছে কি বলতো ভিন্ন তো আকারের ক্রম আকারের ক্রম হচ্ছে তোমার কি হয়ে যাবে Cl - Br - I-, ঠিক আছে সুন্দর করে লিখবে এক লাইন পরে এরপর হচ্ছে তাহলে কি লিখবা ক্যাটায়নের আকারটা বৃহৎ আকার তাহলে সমযোজী বৈশিষ্ট্য ক্রম আমি এখানে লিখে দিতে পারি বৈশিষ্ট্যের এটা হবে মোর কি কোভ্যালেন্ট তাহলে দ্রাব্যতার ক্রম এখান থেকে তুমি বলে দিতে পারো দ্রাব্যতার ক্রম হবে কি উল্টা এটা বেশি সমযোজী মানে এটা কম দ্রবণীয় ঠিক আছে এটা বেশি সমযোজী এর মানে কি হবে এটা কম দ্রবণীয় পোলার দ্রাবকের দ্রাব্যতা এটা কি হবে বলতো ঠিক আছে এটা কম দ্রবণীয় এটা বেশি দ্রবণীয় তাহলে তুমি এখানে এক লাইন বলে দিতে পারো যেহেতু সিলভার আয়োডাইড বেশি সমযোজী তাহলে এটা কি হবে বলতো কম দ্রবণীয় আর সিলভার ক্লোরাইড কি কম সমযোজী মানে বিষয় বুঝছো তো তোমার এটা হচ্ছে পয়েন্ট কিছু দ্রাব্যতা হচ্ছে ক্রম দেখবা তোমার এক্সপ্লেন করা যায় বাট এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা দ্রাব্যতার ক্রম করা যায় না দ্রাব্যতা অনেকগুলো ফ্যাক্টর আছে বর্ষণ বলেছে প্রি টেস্টে সিকিউতে দিছিল আমার কলেজে হ্যাঁ এটা কিন্তু সিকিউ তো আসে ঠিক আছে গলনাঙ্কের ক্রম দিয়ে দেয় এগুলো দিয়ে দেয় সিকিউতে গ নাম্বারের কোশ্চেনে দিয়ে দেয় ওকে আমরা সিকিউ করাবো এটা নিয়ে সমস্যা নেই তো এটা বুঝতে পারছো মনে হয় দ্রাব্যতার ক্রম বললে তুমি এটা কিন্তু কি সঠিক হোক ভুল হোক দ্রাব্যতার ক্রম তোমার এখানে আলোচনা করছো কি দিয়ে বলতো বেসড অন ফাজান রুল মানে তুমি ফাজান রুল দিয়ে কিন্তু এখানে আলোচনা করছো রিটেনে যখন এটা আসছে এটা ফাজান রুল দিয়ে এবং এই কোয়েশ্চেনটা আসে কেন এটা ফাজান রুল দিয়ে এক্সপ্লেন করা যায় ওই জন্যই কিন্তু আসে এরপরের পয়েন্ট হচ্ছে ক্যাটায়নের উচ্চ চার্জ ক্যাটায়নের চার্জ যত বেশি হবে এরপরের পয়েন্টটা কি বলতো ক্যাটায়নের উচ্চ চার্জ চার্জ হচ্ছে আকারের চেয়ে বেশি প্রায়োরিটি পাই ঠিক আছে চার্জ হচ্ছে আকারের চেয়ে বেশি প্রায়োরিটি চার্জ দেখলে আর আকার দেখার দরকার নাই মানে চার্জটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো একটু দেখো তো ক্যাটায়নের উচ্চ চার্জ যেমন আমি এখানে একটা কোয়েশ্চেন পড়াই এটা হচ্ছে গলনাঙ্কের ক্রম
ধরো খ নাম্বার কোয়েশ্চেনে আসবে কি ক্লোরাইডের গলনাঙ্কের ক্রম। এর গলনাঙ্কের ক্রম। বেশি টাইম চলে যাচ্ছে, একদম বাজে একটা টপিক। তো একটু দেখো তো এখানে তোমার অবজারভেশন কি অ্যানায়ন সেম, ক্যাটায়ন ভিন্ন। ক্যাটায়ন হচ্ছে কি Na প্লাস এত ওইটা লিখলা। ক্যাটায়নের চার্জ অফ ক্যাটায়ন, তাহলে কারটা বেশি বলো তো? ঠিক আছে, পোলার আয়ন করার ক্ষমতা হচ্ছে কি হবে, এর বেশি হবে, এর বেশি হবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম না, অনেক চিন্তা করে চার্ট বানাবা তা না, এটা হচ্ছে জাস্ট তোমার পয়েন্টগুলো। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বৈশিষ্ট্যের ক্রম হচ্ছে এটা। ঠিক আছে, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হচ্ছে এটা। তাহলে গলনাঙ্কের এটা হচ্ছে বেশি সমযোজী, তাহলে গলনাঙ্কের ক্রম কি হবে? গলনাঙ্কের ক্রম হবে NaCl গ্রেটার MgCl2। এটা হচ্ছে বেশি আয়নিক, বেশি সমযোজী। ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা লাইন লিখে দিবে, এটা হচ্ছে কি এই কর্নারকে জাস্ট বলবা ফাজানের নীতি অনুযায়ী অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি সমযোজী, তাই এর গলনাঙ্ক কম। আর সোডিয়াম ক্লোরাইড কম সমযোজী, তাহলে এর কম সমযোজী অর্থাৎ কি বেশি আয়নিক, তাই এর গলনাঙ্ক বেশি। বুঝতে পারছো? 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। পরেরটাই যাই, মানে এখানে যত বেশি করাবো তত হচ্ছে পারবা। এখানে মানে একটাতে পড়ে বোঝানোর মতো বেশি কিছু নেই, এটা ওই রুলের উপর বেস করে তুমি অ্যান্সারটা লিখছো। গলনাঙ্কে আরো ফ্যাক্টর আছে, যেমন লেটিস এনার্জিটা এখানে পুরাটাই আমরা কি করছি বলতো, নেগলেক্ট করছি। যেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লেটিস এনার্জি, এটা পুরোটা বাদ দিয়ে এটা বেসড অন কি ফাজান রুল। ঠিক আছে, বেসড অন ফাজান রুল। এর পরেরটা একটু দেখো, পরেরটাই চলে যাচ্ছে, এটা বুঝা গেছে তো, এটা বুঝা গেছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি বেশি সমযোজী। বেশি সমযোজী মানে গলনাঙ্ক কম। এটা হচ্ছে কি গলনাঙ্ক বেশি, পরেরটা হচ্ছে কি গলনাঙ্ক বেশি। অ্যানায়নের উচ্চ চার্জ, মাঝে কারেন্টটা গিয়ে যে ফ্লোটা নষ্ট করছে, খুব সুন্দর মতো পড়াচ্ছিলাম থিওরি দিয়ে। তো একটু দেখো তো এখানে কি হবে। এখানে হচ্ছে ফার্স্ট কি, আমি একটা উদাহরণ পড়াই, উদাহরণ পড়ালে বুঝবা। ধরো তোমাকে বললো হচ্ছে কি খ নাম্বার কোয়েশ্চেনে ম্যাগনেসিয়াম ফ্লুরাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের গলনাঙ্কের ক্রম বা দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করো। এটা আমি আর একটু লিখি, যেহেতু এটার মধ্যে অ্যানায়নগুলো তোমাদের ঝামেলা করবে, তাহলে আমি একটু লিখি অ্যান্সারটা কি। এখানে ক্যাটায়ন একই
ব্র্যাকেট Mg2 প্লাস, ঠিক আছে, তাহলে তোমার অবজারভেশনটা একদম পরিপূর্ণ, অ্যানায়ন ভিন্ন। এখানে আসলে কিভাবে লিখবে এটা খুব ইম্পর্টেন্ট, F মাইনাস অক্সাইড 2 মাইনাস নাইট্রেট 3 মাইনাস, ঠিক আছে, নাইট্রেট 3 মাইনাস। তাহলে বলবো হচ্ছে ফাজানের নীতি অনুযায়ী ক্যাটায়নের উচ্চ চার্জ হলে, এই ক্যাটায়ন বা অ্যানায়নের উচ্চ চার্জ হলে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, বিকৃতি বেশি হবে, ফলে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। তাহলে আমি এটা একটু ভিন্নভাবে লিখি, ফাজানের নীতি অনুযায়ী অ্যানায়নের উচ্চ চার্জ হলে ইলেকট্রন ম্যাগের বিকৃতি, মানে আমি এটা কিন্তু একদম কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে দিচ্ছি, আমি পড়ালে এটা আরো আগে শেষ হয়ে যাচ্ছে, জাস্ট দুবদাব বলবো তো এটা বেশি সমযোজী, কাহিনী শেষ, এটা তাহলে গলনাঙ্ক কম। বাট আমি এখানে লিখেছি অ্যানায়নের উচ্চ চার্জ হলে ইলেকট্রন ম্যাগের বিকৃতি বেশি হবে, অর্থাৎ অধিক সমযোজী হবে। তাই সমযোজী বৈশিষ্ট্যের ক্রম না, এরপর লিখবো হচ্ছে আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে, বেশি হলে গলনাঙ্ক কম হবে, যৌগের গলনাঙ্ক কম হবে। তাহলে লিখবে হচ্ছে, এটাও খুব সুন্দর একটা খ নম্বরের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, মানে এই উত্তরটাও খুব সুন্দর, ফার্স্টে এটা অবজারভেশন, এরপর ফাজানের নীতির কথা, এটা আরো সুন্দর হয়েছে। তাহলে এবার দেখো তো এখানে কি বলবা, কম হবে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, এটা আরো সুন্দর, আগের গুলো এইভাবে লিখবো, বৈশিষ্ট্যের ক্রম, তাহলে কার বেশি হবে বলতো, এফ এর কম। নাইট্রেট আদ্র বিশ্লেষিত হলে কি পায়, হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, গলনাঙ্কের ক্রম হবে উল্টা। এটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু ফাজান, কিন্তু আমি বারবার বলছি এখানে লেটিস এনার্জি যে বিষয়টা, এটা কিন্তু আমরা একদম নেগলেক্ট করছি। এখানে আমি যখন উত্তরটা লিখছি, তুমি যখন পরে এই জিনিসগুলো ধীরে ধীরে জানবে, বা অন্য কেউ জানে যে ব্যাপারটা, তার সাথে কথা বলবা, তখন দেখবে এখানে আমি কি করছি বলতো, নেগলেক্টিং ইফেক্ট অফ লেটিস এনার্জি। মানে এটা বেসড অন কি বলতো, ফাজার রুল। আমার প্রেডিকশনটা হচ্ছে বেসড অন, এটা কিন্তু আমার প্রেডিকশন, এটা এক্সাক্ট হতে হবে এরকম কিছু না, এটা হচ্ছে আমার প্রেডিকশন। ক্রম হচ্ছে কি, ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা বেশি সমযোজী, তেলের গলনাঙ্ক কি হবে, কম। এটা বুঝতে পারলে একটু ওয়াই বলো, লেখা হয়েছে। ওয়েব একটু জানাও তো, ওয়েবে ওকে, ঠিক আছে। এরপর আসি হচ্ছে সুডো নোবেল বেস কনফিগারেশন। এখানে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, তোমাদের বইয়ে হচ্ছে এখানে একটাই এক্সাম্পল আছে। তো উচ্চ চার্জ যেটা বুঝছো, এখানে এরকম আসবে। তো সুডো নোবেল গ্যাস আসলে কারা পায়, সুডো নোবেল গ্যাস হচ্ছে সবচেয়ে বেশি চান্সেস আছে, এখানে অনেকগুলারই আসলে চান্সেস আছে, একটু দেখো সুডো নোবেল গ্যাস হওয়ার জন্য। সুডো নোবেল গ্যাসের মধ্যে আমার কি পাচ্ছি বলতো, ডিটাকে আমি পূর্ণ পাচ্ছি, তাই না, আমার ডিটা পূর্ণ পাচ্ছি। তো ডি পূর্ণ আমি কিসের মধ্যে পাচ্ছি একটু দেখো তো, দেখো এটা, ঠিক আছে, এইটা
যেমন ধরো হচ্ছে কপার প্লাস যখন হবে, কপার প্লাস হয়ে গেলে ওর কি হয়ে যায়, তোমার ডিটা পূর্ণ হয়, 4s থেকে যাই তাহলে ডিটা পূর্ণ হয়। ওইখানে আমি n-1 লিখছি, এটা একটু ভুল লিখছি, একটু ওয়েট করো দেখো, একটা কাহিনী ঠিক লিখছি আবার এক জায়গায় একটু ছোট ভুল লিখছি। কপার প্লাস যখন হবে ওইখানে কি হবে বলো তো, তোমার ওই যে আমি যখন কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো বা সিলভার প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো, জিঙ্ক 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো, ক্যাডমিয়াম 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো, থেলিয়াম 3 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো, ইন্ডিয়াম 3 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো যেটা একটু কম দেখায়, গ্যালিয়াম 3 প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবো, ঠিক আছে। এরপর ল্যাডের ক্ষেত্রে 4 প্লাস, এরা হচ্ছে তোমার কি দেখাবে এই রকমের, কি বলে এটাকে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখাবে। বিসমাথের ক্ষেত্রেও দেখাতে পারে, যদিও এটা স্টেবল হয় না চারণ অবস্থাটা। একটু দেখো সুডো নোবেল গ্যাস কনফিগারেশন কোনটা, আমি একদম উদাহরণ দিয়ে দেখি। যেমন তোমাকে কোয়েশ্চেন পরে, আগে একটু দেখো Na প্লাস এর ইলেকট্রন বিন্যাস কেমন, আগে এটা দেখে। Na প্লাস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, ঠিক আছে। কপার 29 এর ইলেকট্রন বিন্যাস কেমন, 1s2 এরপর হচ্ছে 4s, এরপর হচ্ছে 3d, ঠিক আছে। 4s এর দুইটা, 3d তে কয়টা, 9টা। তো এটারে আমরা ঘুরাই পেঁচাই লিখি কিভাবে, মানে মোর স্টেবল কনফিগারেশন, এটা 3d10, এখানে লিখি 4s1। তাহলে কপার প্লাস যখন হবে তখন কি হয়ে যাবে, 1s2 2s2 2p6 3s2 3p6, 3d কত হবে 10। সুডো নোবেল গ্যাস কনফিগারেশনে বাইরে থাকে 8টা ইলেকট্রন। নোবেল গ্যাস কনফিগারেশনে এটা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন। আর যখন এখানে বাইরে কয়টা ইলেকট্রন, 8টি ইলেকট্রন, মানে আমি এখানে n-1 যেটা লিখছি ওটা ভুল, 8টি ইলেকট্রন, কিন্তু ওই লেখাটা তো মনে হয় কোথাও চলে গেছে, ওইটা আমি মনে হয় বুঝাচ্ছিলাম ওই জায়গায়। তাহলে একটু দেখো তো, তাহলে লেখা নাই, একটু দেখো, এটা হচ্ছে কি সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, না লিখছি সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো বাইরে হচ্ছে কি 18টি ইলেকট্রন। তো আয়নগুলোর ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তখন ওর ক্ষেত্রে কি বাড়ে, তোমার এর ক্ষেত্রে কিসের ইফেক্টটা বেড়ে যায় বলো তো, প্লাস, দুইটাই প্লাস, কিন্তু চার্জ সেম আছে। সুডো নোবেল গ্যাস কনফিগারেশনে তোমার কি হয়ে যায়, কারণ ও তো মূলত যখন আয়ন হচ্ছে এরকম কনফিগারেশনটা পাচ্ছে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশনের ওর ক্যাটায়নের পাওয়ারটা বেশি, বুঝতে পারছো? তাহলে ও সুডো নোবেল গ্যাস কনফিগারেশনে ওর ক্যাটায়নের পাওয়ারটা বেশি হবে। এখন যদি দিয়ে হচ্ছে তোমাকে জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে, জিঙ্ক 2 প্লাস ধরো দিলাম, তাহলে জিঙ্ক 2 প্লাস দিলে কি হবে, এটা দিয়ে এখন তোমাদের একটু পেঁচাতে পারি, জিঙ্ক 2 প্লাস দিলে আসবে না পরীক্ষায়, এমনি দিলাম। তাহলে এটা কি হবে, 1s2 2s2 2p6, আসে না এখন পর্যন্ত, আসবে না বললে ভুল হবে, 3d10, ঠিক আছে। 4s হয়ে গেছে 0। এটারও সুডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে, ঠিক আছে, এটারও সুডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে, PNGC কনফিগারেশন আছে, ঠিক আছে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে, এটারও কি আছে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে এই দুইটার মধ্যে পাওয়ার কার বেশি, এই দুইটার ভিতর পাওয়ার কার বেশি, অবশ্যই চার্জ এখানে কি আছে 2 প্লাস, তাহলে এর ভিতর সুডো নোবেল গ্যাস থাকলেও কি না, এটা 2 প্লাস না, এটা তাহলে চার্জটা হচ্ছে প্রাধান্য পাবে, এটারটা এর চেয়ে বেশি, দুইটারই আছে, কিন্তু এরটা কি হবে বলতো, তোমার বিকৃত করার পাওয়ার বেশি হয়ে যাবে, এর কারণে এখানে কি আছে 2 প্লাস, মানে এখানে সবচেয়ে বেশি। আমি যদি এই জায়গা থেকে বলি তাহলে কি হবে, Na প্লাসের সবচেয়ে কম, এর থেকে কপার প্লাসের বেশি, কপার প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাসের চার্জই বেশি, সাথে হচ্ছে আবার কি সুডো নোবেল গ্যাস কনফিগারেশন, তাহলে এর ক্ষেত্রে পোলার আয়ন আরো বেশি হবে। এটুকু একটু লিখো, বাইরে কয়টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন, তোমাকে ধরো ক নম্বরে বুয়েট দিতে পারে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন কি হবে, সুডো নোবেল গ্যাস কনফিগারেশন হচ্ছে বাইরে যদি 8টি ইলেকট্রন থাকে এটাকে বলে নোবেল গ্যাস কনফিগারেশন, আর এটা হচ্ছে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন।
এখান থেকে কি কোয়েশ্চেনটা আসবে, যেটা বইয়ে আছে তোমার বোর্ড পরীক্ষায় এটা আসবে, অ্যাডমিশনে তুমি পরের চিন্তা। ঠিক আছে, অ্যাডমিশনেও আসলে এখান থেকে আসলে এটা আসার এইটুকু লিখে দাও, এরপর আমি কোয়েশ্চেনটা পড়াচ্ছি। এখান থেকে কোয়েশ্চেনটা কি আসে এটা একটু দেখো। লিখা হয়েছে মনে হয়। ক নাম্বার কোয়েশ্চেনে এটা সব জায়গায় কিন্তু এটা আসার চান্স সবচেয়ে বেশি। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কপার ক্লোরাইডের গলনাঙ্কের ক্রম। একাডেমিক আসলে এইটুকু আসবে। অ্যান্সার তাহলে তুমি এখানে বলবো হচ্ছে অ্যানায়ন একই, মানে আমার কম্পারিজনটা তাহলে কার বেস হবে এটা বুঝতে পারবে। অ্যানায়ন একই KCl মাইনাস, ক্যাটায়ন ভিন্ন ভিন্ন। ক্যাটায়নের ভিতর কে কে আছে, Na প্লাস কপার প্লাস। ঠিক আছে, তাহলে এরপর লিখবা হচ্ছে Na প্লাস এর এবং কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এটা লিখলা প্লাস দিয়ে এটা কত 1s2 2s2 2p6। এটা হচ্ছে কি কপার প্লাস 6, এখানে কি লিখবা বলো তো 3s2 3p6 3d10। তো এটাকে এমনি মার্ক করে বলবো হচ্ছে এটাকে কি বলতো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, বা তুমি এটা আর এটারে কি লিখবা বলতো, এটা লিখবা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস কনফিগারেশন, বাইরে 18টি ইলেকট্রন, তাহলে এটাকে লিখবা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন, বাইরের শেলে 8টি ইলেকট্রন। আর এখানে বলবো হচ্ছে কি সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। কনফিগারেশন বাইরের শেলে 8টি ইলেকট্রন। ফাজানের নীতি অনুযায়ী কপার প্লাসের পোলার আয়ন ক্ষমতা Na প্লাস অপেক্ষা বেশি। এগুলো হচ্ছে তোমার এত এবার ফাজানের নীতি অনুযায়ী কপার প্লাসের আয়নের পোলার আয়ন ক্ষমতা। এখান থেকে ক নাম্বারের কোয়েশ্চেন পোলার আয়ন পোলারিটি এগুলো কিন্তু আসে, এগুলো উল্টাপাল্টা করবা না। ক্ষমতা Na প্লাস অপেক্ষা বেশি, সেজন্য আমি বই দেখাই দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে এখন আবার একবার রিভিউ করে নিবা, একবার রিভাইজ করবা, মানে যা পড়াইছে একবার রিভাইজ করা অপেক্ষা বেশি। ঠিক আছে, তাই কপার ক্লোরাইড অধিক সমযোজী অর্থাৎ কম গলনাঙ্ক বিশিষ্ট। ক্রম ব্যাখ্যা করতে বলছে না, সুতরাং গলনাঙ্কের ক্রম কত টাইম চলে গেল আজকে, এই কারেন্টটা গেল, পড়াগুলো ভেঙে পড়াতে গিয়ে ভালো টাইম গেছে আজকে। তবে যাই হোক, এটা একটা ঝামেলার, এটা দেখে মনে হয় সহজ, এটা লিখা টিকা এগুলো কঠিন আছে, মানে এটা কোয়েশ্চেন অ্যান্সার করা কোনো কঠিন না, মানে লিখাটা তুমি গোছায় লিখাটা এটা হচ্ছে কঠিন আছে। এবার এখানে অ্যাডমিশনের জন্য আমি একটা জিনিস একটু বলে দিই,
এটা হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন। এটা হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশন, এটা হচ্ছে বইয়ের পড়া। আমি একটা অ্যাডভান্স জিনিস একটু বলে দিই। গ্রুপ 11 বা 12 এর ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো দেখবা, মানে এটা দিয়ে জাস্ট এক্সাম্পল বুঝাচ্ছি আর কি। গ্রুপ 12 এ কে আছে তুমি যেন পিরিয়ডিক টেবলটা একটু দেখো। গ্রুপ 12 এ কে আছে দেখো তো, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ঠিক আছে। এরপর একটা কোপার নিচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তাহলে তোমার গ্রুপ 12 নিয়ে আমি একটু বলছি। গ্রুপ 12 এর আয়ন সমূহের পোলার আয়ন ক্ষমতার ক্রম বুয়েটে বেয়ে দিতে পারে। এর আয়ন সমূহের পোলার আয়ন ক্ষমতার ক্রম, মানে এটাই হচ্ছে টপিকের নাম এখন যেটা পড়াচ্ছি। মানে এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম না মানে এটা হচ্ছে নরমাল থেকে তোমার ডেভিয়েট করবে, কারণ আছে আর কি। মানে ব্যতিক্রমটা কারণ আছে, এটা ব্যতিক্রম বলা মানে এটা স্বাভাবিক ট্রেন্ড অনুযায়ী চলছে না, এখান থেকে ডেভিয়েট করছে। তাহলে এখানে আছে ধরো জিঙ্ক 2+, হচ্ছে 30। এরপর আছে ক্যাডমিয়াম, এ হচ্ছে কত 48, 2+। এরপরে আছে মার্কারি 80, এখানে কত 2+। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা আমি যদি একটু দেখি, হিলিয়াম, নিয়ন, আর্গন, বলছি এটা হচ্ছে নিয়ন দিয়ে এরপর কি লিখে দিলাম। এর ফাইনালি আছে হচ্ছে তোমার কি এই, এটা বাইরে দেখানোর জন্য এটা লিখলে হয়, ঠিক আছে, এটা লিখলে হয়। আর্গন লিখে নিষ্ক্রিয় গ্যাস, এরপর কি আছে 3d10। এরপর এখানে ক্রিপ্টন 4d10, জ্যানন এখানে কি হয়ে যাবে বলতো 5d10 লিখে দিলাম, ঠিক আছে, 5d10 লিখে দিলাম। এখানে আসলে 5d10 না, এখানের মধ্যে মার্কারিতে যখন যাবে তখন এফ সহ আসবে। তুমি দেখো হিলিয়াম, আয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন। জ্যাননের তোমার এটা কত হয়, জ্যাননের ক্ষেত্রে তোমার কত হয়, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 54, 54 প্লাস হচ্ছে 10, তাই না। জ্যাননের ক্ষেত্রে কত হয় তোমার ওই যে 36 প্লাস এটা, এর মানে 54, 54 প্লাস কত 10, এর মানে কি হয় না কিন্তু, এটা কি হয়ে যাবে বোঝানোর জন্য এখানে কি আসবে 4f আসবে, 10 তো এই 54, তাহলে এখানে কত 14, 54 আর 14 কি হয়ে গেল তোমার, এটা হচ্ছে 54, এবার মিলছে 54 প্লাস 14, তাহলে কত হয় 64, 64 এর সাথে 10 হলে 74, 78, 2+ তো ওই জন্য আরেকটা লিখি নেই আর কি। 2+ তো এখান থেকে তো দুইটা চলে গেছে, এটা তো আয়নের, ঠিক আছে, +2 ছিল এটা তো চলে গেছে এখন, সেই জন্য এটা লিখি নেই, তাহলে এইটি ঠিক আছে। তো একটু দেখো তো এর মধ্যেও কি আছে, সুডো ডবল কেস কনফিগারেশন আছে, এর ভিতরে সুডো ডবল কেস কনফিগারেশন পাবা, এর ভিতরে সুডো ডবল কেস কনফিগারেশন, এখানের মধ্যে এফ সহ ইনভলভ হয়েছে, এফ সহ এর ভিতর কি হয়েছে ইনভলভ হয়েছে। তো এখানে যদি তোমার পোলার আয়ন করো, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, ফর অ্যাডমিশন, এই যাবতকালে আসে নাই কোনো, এই যাবতকালে আসে নাই ফর অ্যাডমিশন টেস্ট, এই যাবতকালে আসে নাই, সেজন্য তুমি এমনি মনে রেখে দিলেও হয়, ঠিক আছে। তাহলে তুমি এখানে সবগুলার প্লাস চার্জ হচ্ছে সেম, সবগুলা চার্জ হচ্ছে সেম, সুডো নোবেল গ্যাস কনফিগারেশনও যদি বলো ওইও সেম, এর ভিতরে এফ আসে, তুমি স্বাভাবিকভাবে ধরে নিবা হচ্ছে কি বলতো যার আকার ক্ষুদ্র আকার, তোমার আইডিয়া হচ্ছে কি, আইডিয়া হচ্ছে তোমার কি বলতো জিঙ্ক 2+ এর বেশি হবে, কারণ সাইজ, ক্যাটায়নের আকার, ক্ষুদ্র আকার, বাকি সবকিছু সেম। এটা কি মার্কারি 2+। রিয়েলিটি, রিয়েলিটি হচ্ছে কি হবে, রিয়েলিটি হবে তোমার এটাটা পাওয়ার কি কম, 2+ এর চেয়ে, ঠিক আছে, কম 2+ এর চেয়ে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে এফ আর ডি এর শিল্ডিং ইফেক্ট। এর কারণ কি, হোয়াই মানে রিয়েলিটিতে এটা হয় কেন, হোয়াই বলা হয় হচ্ছে ডি ও এফ অরবিটালের উপস্থিতি থাকায়, ডি এবং এফ অরবিটালের উপস্থিতি থাকলে
থাকলে শিল্ডিং প্রভাব কমে, যেটাকে আচ্ছাদনী প্রভাব। মানে ওর নিউক্লিয়াসকে যে ঢেকে রাখার, ওর নিউক্লিয়াসের যে পাওয়ারটা আছে ওটাকে যে আচ্ছাদন করে রাখবে এই ক্ষমতাটা কমে, আচ্ছাদনী প্রভাব কমে। ঠিক আছে, ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জটা কি পায়, অধিক প্রাবল্য পায় এখানে, জেড ইফেক্টিভ যেটা আছে, মানে ও নিউক্লিয়াস চার্জ যেটা আছে ওটা কি হয়, অধিক ইফেক্টিভ হয়, আচ্ছাদনী প্রভাব কম হয়। আর একটা কি লাইন জানি বলতে গেলাম, উপস্থিতি থাকলে আচ্ছাদনী প্রভাব কমে। ঠিক আছে, আচ্ছাদনী প্রভাব কমে, ফলে এদের পোলারায়ন ক্ষমতা বাড়ে, ফলে ফলে আয়নের পোলারায়ন ক্ষমতা বাড়ে। ক্ষমতা বাড়ে, তাই মানে তুমি মনে রাখবে উল্টা, এটা হওয়ার কথা যে সবকিছু সেম, তাহলে আকার ছোট ক্যাটায়ন আকার ক্ষুদ্রাকার হলে এটা হওয়ার কথা ছিল না। রিয়েলিটিতে কি হয় বলতো, এটা উল্টাটা হয়, তুমি উল্টাটা মনে রেখে দিলে কাজ হয়ে যাবে। গ্রুপ 11 এর ক্ষেত্রে উল্টা মনে রাখলে তোমার অ্যাডমিশনের কাজ শেষ, বাট এটা আমি একটু জাস্ট বলছি আর কি। এফ উপস্থিতি থাকলে এটার কি হবে, শিল্ডিং ইফেক্ট কমে যায়। শিল্ডিং ইফেক্ট গতদিন তোমাদের আমি একটা জিনিস দেখাইছিলাম, আমি এইভাবে লিখি তাহলে একদম এই জিনিসটা একবার রিভিউ হয়ে গেল। জেড ইফেক্টিভ কার্যকর নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ জেড মাইনাস সিগমা, সিগমা হচ্ছে এখানে কি শিল্ডিং ইফেক্ট। ঠিক আছে, এটা কিন্তু আমি অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, এটা একাডেমিকে লাগবে না, বাট জিনিসটা একবার রিভিউ করে রাখবা, শিখবা। ফলে উপস্থিত আচ্ছাদনী প্রভাব কমে, ফলে সিগমা কম, ফলে কি হয়, জেড ইফেক্টিভ বাড়ে। ঠিক আছে, তাহলে তোমার এই যে আচ্ছাদনী প্রভাবের ক্রম হচ্ছে এস এর সবচেয়ে বেশি, এরপর হচ্ছে পি, এরপর ডি, এরপর এফ। এফ এ হচ্ছে যেমন জনসংখ্যাও বেশি, সাথে ওর আয়তনও বেশি। যেমন ধরো রাশিয়া, রাশিয়া হচ্ছে তোমার কি জায়গা অনেক বড়, বাট জনসংখ্যা হচ্ছে কম। এর মানে কি হয়ে গেছে তোমার ওই যে এফ অরবিটালের মতো, ওর হচ্ছে আচ্ছাদনী প্রভাব কি হয়ে যায়, একদমই কম, মানে ওটা ঢেকে রাখে না, ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। তাহলে নিউক্লিয়াস চাইলে ওর প্লাসটা দিয়ে ওই জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো দিয়ে ইফেক্টিভ হয় ওর প্লাসটা। তাই পোলারায়ন ক্ষমতার ক্রম, নোটটা সুন্দরভাবে করে দিই, এরপর জিনিসটা আমি আবার বলতেছি। দেখো ক্ষমতার ক্রম কি হবে, Hg2 প্লাস গ্রেটার Kpf 2 প্লাস গ্রেটার জিং 2 প্লাস। ঠিক আছে, গ্রেটার জিং 2 প্লাস। অনেকে ডি আর এফ দিয়ে বলতে চায় না, এটা হচ্ছে এই ইফেক্টটা, এটা হচ্ছে এই ইফেক্টটা, এটুকু একটু লিখে রাখো। এরপর আমি আরেকটা কোয়েশ্চেন পড়াচ্ছি এই টপিকে, আমি আরেকটা কোয়েশ্চেন পড়াচ্ছি কারণ এগুলো বইয়ে নেই ভালোভাবে, তো আমি আরেকটা কোয়েশ্চেন একটু পড়াই দিই। সিগমা, সিগমা মানে কি শিল্ডিং ইফেক্ট, যেটাকে আমরা বলি আচ্ছাদনী প্রভাব। এটুকু কি লেখা হয়েছে একটু জানাও তো আমাকে। আকিব বলেছে এফ এন ডি অরবিটালের মোল সাইজ কম হয়, মোল মানে হচ্ছে ওর কি তোমার আকারটা হচ্ছে বেশি, মানে ওর জায়গা হচ্ছে বেশি, ওই অনুযায়ী ইলেকট্রন মাত্র 14টা থাকলো, কি যদি 14টাও থাকে ওইটা আর কি হবে, তেমন কিছুই হবে না। এর ভিতর ডি এর চেয়ে বেশি ঢুকছে, এখানে 3ডিও আছে 4ডিও আছে। ছত্রিশ, 36 আর 10 46, তাহলে আর দুইটা কই, আর দুইটা 2 প্লাস হয়ে গেছে, ওই জন্য লেখা হয়েছে মনে হয়। একটু সুন্দর মতো লিখো, এটা লেখা হয়ে গেলে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, নামাজ যেতে হবে। আমি জাস্ট আরেকটা কোয়েশ্চেন করাই ছেড়ে দিচ্ছি, তাহলে আজকে সিকিউ না, সিকিউ পার্টটা কালকে পড়াবো, কালকে দেখি এক্সট্রা যদি এক্সট্রা টাইম নিই কালকে সিকিউ পার্ট, নেক্সট ক্লাসে সিকিউ পার্টটা পড়াবো। ঠিক আছে, জাস্ট আরেকটা কোয়েশ্চেন বলে দিই, তাহলে আমি আর 2 মিনিট টাইম নিচ্ছি। ঠিক আছে, জাস্ট 2 মিনিট টাইম নিচ্ছি। বুঝলাম না আজকে ওই যে পাওয়ারটা গেছে, এই জন্য আর এই জিনিসগুলো একটু বেশি দৌড়ে দৌড়ে পড়াতে গিয়ে টাইম লাগছে। তো তবে এখন বইয়ে যখন পড়বা, বই মনে হবে একদম কি কিচ্ছু না, মানে বইয়ে ফাজানের নিতে এখন যখন যেগুলো পড়বা এগুলো তো একবার হচ্ছে একদম কি কিছুই না। তাহলে এবার একটু দেখো
জিঙ্ক ক্লোরাইড, ধরো জিঙ্ক ক্লোরাইড, এরপরে দিলাম হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইড, এরপর দিলাম হচ্ছে কি ক্যাডমিয়াম ক্লোরাইড। এই যে Cl2, এইটা যখন যায় এটা হচ্ছে প্রায় কত হয় 100% আয়নিত হয়। এটা জিঙ্ক 2+ আর Cl- এর এটা কি হয় বলতো 100% আয়নিত হয়। এটা কম আয়নিত হয়, এটা একদমই আয়নিত হয় না। এটা হচ্ছে ক্যাডমিয়াম 2+ Cl-। ঠিক আছে, এটা একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, একদম ইন্টারন্যাশনাল বইয়ের এই জিনিসটা। এটা হচ্ছে 100% আয়নিত হয়, আর এটা হচ্ছে মাঝামাঝি কিছু একটা, এটা হচ্ছে 100% আয়নিত হয়, 100% আয়নিত। আর এটা হচ্ছে কি অনলি 2% আয়নিত, 2% আয়নিত। আর এটা মাঝামাঝি কিছু একটা, মাঝামাঝি হাবিজাবি কোনো একটা পার্সেন্ট আয়নিত। তোমাকে বলবো হচ্ছে এই ক্রমের ভিন্নতা কেন, এটা ভিন্নতা কেন, এই ভিন্নতাটা ব্যাখ্যা করতে। ঠিক আছে, এটা মাঝামাঝি কোনো একটা পার্সেন্ট, এক্সাক্ট পার্সেন্ট না জানি তো আর বলা যাচ্ছে না, মাঝামাঝি কিছু একটা পার্সেন্ট আয়নিত। তাহলে ভিন্নতার কারণ কি? আয়নিক যৌগ যদি হয় তাহলে ভিন্নতার কারণ কিভাবে ব্যাখ্যা করবা? আয়নিক যৌগ যদি হয় তখন ওটা কি হবে, বেশি আয়নিত হয়। আয়নিক যৌগ জলীয় দ্রবণে বেশি আয়নিত হয়, বেশি আয়নিত হয়। তাহলে তুমি যদি একে বলতে পারো হচ্ছে এই তিনটার মধ্যে এটা মোর আয়নিক, তাহলে তোমার এক্সপ্লেনেশন শেষ। ঠিক আছে, তাহলে গ্রুপ 12 এর আয়ন সমূহের ক্রম, পোলারের গ্রুপ 12 এর আয়ন সমূহের পোলার আয়ন ক্ষমতার ক্রম, আয়ন সমূহের পোলার আয়ন ক্ষমতার ক্রম, আয়ন সমূহের হওয়ার কথা ছিল জিঙ্ক 2+, যেহেতু সাইজ হচ্ছে তোমার কি বড়, কিন্তু না, উল্টা হয়। ঠিক আছে, Hg2+, কেন ডি এবং এফ অরবিটাল এখানে প্রেজেন্স থেকে এটাকে কি করে নিছে, শিল্ডিং কম থাকে, এটা হইছে। ঠিক আছে, এটার এক্সপ্লেনেশনটা আমি আগের পেজে দিছি। এটার এক্সপ্লেনেশনটা আয়ন সমূহের পোলার আয়ন ক্ষমতার ক্রম হচ্ছে এত, এখান থেকে HgCl2 অধিক সমযোজী জিঙ্ক ক্লোরাইড অধিক আয়নিক। ঠিক আছে, তাই জিঙ্ক ক্লোরাইড কি হচ্ছে বলতো, বেশি আয়নিত হচ্ছে জলীয় দ্রবণে। আশা করি বুঝে গেছে। ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট টাইম দিয়ে শেষ করে দিচ্ছি, শেষ লিখে নাও এটা জাস্ট। আকিব বলেছে মনে হয় ভুল হয়েছে, কারণ ক্যাটায়নের সাইজ বড় হলে পোলার আয়ন কম হবে না। এখানে তো বললাম এই ডেভিয়েশনটা ডি আর এফ থাকে, ও শিল্ডিং ইফেক্ট আকার তো ওর বড়, এখানে কোনো সন্দেহ নাই। বাট এখানে আকারের চেয়ে কি হয়ে গেছে বলতো, ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ, যেটা আগের কোয়েশ্চেন আমি যেটা বলছি। ঠিক আছে, মানে তুমি কোয়েশ্চেনটা বুঝছো, এটা অ্যাডমিশনে লাগতে পারে, এই যাবৎকালে লাগে নাই। কিন্তু অ্যাডমিশনের জন্য আমার মনে হয় যারা বুয়েটের ধরো টার্গেট রাখছো, বা ডিউতে ধরো একদম শুরুর দিকে টার্গেট রাখছো, এটা মেডিকেলে আসবে না, কারণ মেডিকেলের কোয়েশ্চেনটা হয় বুক বেসড। তাহলে মেডিকেলের কোয়েশ্চেন এটা কিন্তু আসবে না আমার জানা মতো, এটা কোনো বইয়ে দিছে কিনা জানি না, তবে এটা হাজারি স্যার এনে এটা আসবে না। আশা করি ধরতে পারছো কাহিনীটা। এখানে কি হয়ে যাবে, পোলার আয়ন ক্ষমতার ক্রমটা উল্টা হয়ে যাবে, মানে জিঙ্ক 2+ এর বেশি হওয়ার কথা না, ওটা হবে না। মানে ক্যাটায়নের আকার বড় ছোট হলে যে বেশি পোলার আয়ন করবে, ওটা এখানে হবে না। এখানে কি হবে বলতো আকিব, উল্টা হবে। ঠিক আছে, উল্টা হবে পোলার আয়ন ক্ষমতাটা। আর এটার কারণ হিসেবে কি বলছি বলতো, জেড ইফেক্টিভ বেড়ে যায়, মানে ওর ডি আর এফ অরবিটাল থাকায় ওর নিউক্লিয়াসটা বেশি পাওয়ারফুল হয়, মানে নিউক্লিয়াসটা যতটুকু হওয়ার কথা এর চেয়ে একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়, ও ফাঁকা পায় ম্যাক্সিমাম জায়গা। ধরতে পারছো মনে হয়। মানে এখানে কি হবে বলতো, গ্রুপ 11 বা 12 এর ক্ষেত্রে যখন ক্রমটা চিন্তা করবে তখন হবে উল্টা, তখন হবে উল্টা। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। বুঝছো এটা কথাটা? ওকে, শেষ। তাহলে আজকে সিকিউ ধরছি না।